প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার রিটেন কমপ্লিট নোট থেকে। টপিক 3, উইটনেস। সাক্ষ্য আইন চলছে। উইটনেস মানে সাক্ষী। আচ্ছা, সাক্ষ্য এবং সাক্ষীর মধ্যে পার্থক্য কি বলেন তো? কে বলবেন? সাক্ষ্য কি আর সাক্ষী কি? তার মানে সাক্ষ্য হচ্ছে উপস্থাপিত বিষয়, আর সাক্ষী হচ্ছে যার মাধ্যম দিয়ে উপস্থাপিত হয়, মানে কোনো ব্যক্তি বা কোনো আহ মানে প্রদর্শিত বস্তুটাই সাক্ষী আর কি স্যার। আচ্ছা, মানে যিনি সাক্ষ্য দেন তিনিই সাক্ষী, তাই না? জি। তার মানে এটা হচ্ছে জি। মানুষ, আর সাক্ষী হচ্ছে সাক্ষী হচ্ছে বস্তুগত মানুষ, আর বিষয়। সাক্ষ্য হচ্ছে সেটা হচ্ছে বস্তুগত বিষয়। বস্তুগত হতে পারে, অবস্তুগত হতে পারে, তাই না? আবার যদি বলি আচ্ছা। সাক্ষীর মুখের কথাই সাক্ষ্য, তাও তো মিলবে, তাই না কথা? সাক্ষী মুখ দিয়ে জি যেটা বের জি, করবে তাহলে সেটাই ওরাল এভিডেন্স। ঠিক হ্যাঁ, আছে, মাধ্যমিক সাক্ষ্য, ওরাল এভিডেন্স। জি। তাহলে উইটনেস মানুষ এবং এভিডেন্স হচ্ছে মানুষ যা যা আদালতে উপস্থাপন করছে সেগুলোই হচ্ছে সাক্ষ্য, তাই না? উপস্থাপিত বিষয়, সাক্ষ্য। হ্যাঁ। জি। তো কেন সাক্ষ্য দিতে হয়? নিজ পক্ষে মামলা প্রমাণের জন্য, তাই না? জি। এখানে প্রতিফলিত ধারা হচ্ছে 118 থেকে 134। মানে নবম অধ্যায় শুরু হচ্ছে। এই অধ্যায়ের নাম বা শিরোনাম হচ্ছে সাক্ষীর যোগ্যতা। কারা কারা সাক্ষী দিতে পারবেন, সাক্ষী কতজন হওয়া লাগবে একটা মামলায়, কারা সাক্ষী দিতে পারবে না, দিলেও কার অনুমতি লাগবে, এটসেট্রা এটসেট্রা। এটা এর মধ্যে আছে। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। জি। এখান থেকে ছোট বড় অনেক প্রশ্ন আসে। কারা সাক্ষ্য প্রদান করতে পারে বা সাক্ষ্য প্রদানের যোগ্য কারা, সাক্ষীর যোগ্যতা আলোচনা করুন। ছোট প্রশ্ন, কিন্তু মানে দেখতে ছোট, মানে এটার উত্তর অনেক বড়। এখন কত নম্বরের প্রশ্ন আসছে তার উপর ডিপেন্ড করে আপনাকে উত্তর করতে হবে। এখন এটাই যদি 10 নম্বরের দিয়ে দেয় এবং আমি যে ল্যাঙ্গুয়েজ ইউজ করি সেই ল্যাঙ্গুয়েজ ইউজ নাও করতে পারে, ভিন্ন ল্যাঙ্গুয়েজও তো আসতে পারে, তাই না? জি। জি। সেক্ষেত্রে আপনাদের উত্তর করতে হবে। তাছাড়া এই টপিকে আরো কিছু প্রশ্ন আছে, খুবই গুরুত্বপূর্ণ এই টপিকটা আমার কাছে। এভিডেন্স তবে এটা অ্যাক্টের, সবচেয়ে বড় উত্তরের প্রশ্ন। হ্যাঁ, এরা সবচেয়ে বড়। নবম অধ্যায়ের বিষয়বস্তু সাক্ষীর যোগ্যতা। অত্র অধ্যায়ের অন্তর্গত 118 থেকে 134 ধারার বিধানসমূহে সাক্ষ্য প্রদানের যোগ্য ব্যক্তিগণ সম্পর্কে বিস্তারিত বিবৃত হয়েছে। নিম্নে সাক্ষীর যোগ্যতা বিষয়ে আলোচনা করা হলো। তাহলে যেটা আমি একটু আগে বললাম প্রতিফলিত ধারা, সেটাই এখানে একটু গুছিয়ে দুইটা তিনটা বাক্যের মধ্যে নিয়ে আসলাম। ওকে, এরপরে জি। যারা সাক্ষ্য প্রদান করতে পারে, যেমন আমরা পেনাল কোডে শুরু হয় জেনারেল এক্সেপশনস বা সাধারণ ব্যতিক্রম 76 থেকে, তাই না? জি। তো 76 ধারার বক্তব্য কি থাকে? 76 ধারায় বলা হয় যে 77 থেকে শুরু করে 106 পর্যন্ত, অর্থাৎ জেনারেল এক্সেপশনের যতগুলো সেকশন আছে তার সূচনা যে সেকশন, পুরো জেনারেল এক্সেপশন সম্পর্কে একটা কি ধারণা দিয়ে দেয়। তার মানে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ইন্ট্রোডাক্টরি প্রভিশন বলে যে যদি সরল বিশ্বাসে কোনো কিছু করা হয় বা আত্মরক্ষার্থে করা হয়, আবার 95 আছে আত্মরক্ষার্থে কোনো কিছু করলে সেটা কি না, অপরাধ না, তাই না? জি। তেমনি 118 ধারায় এই যে 118 96 থেকে আছে। শুরু করে 118 থেকে জি। শুরু করে 134 পর্যন্ত যতগুলো সেকশন আছে, পুরো সেকশনের একটা কি দেওয়া হয়েছে, সিনপসিস। সিনপসিস মানে কি, এক জি। কথায় কি বোঝাচ্ছে সেটা, সারাংশ। এভিডেন্স অ্যাক্টের 118 ধারার বিধান মতে প্রশ্ন অনুধাবন করে যুক্তিসঙ্গত উত্তর দিতে সক্ষম এমন সকল ব্যক্তি সাক্ষ্য প্রদান করতে পারবেন। আপনারা অনেকে আমাকে ক্লাসে প্রশ্ন করেন, মেসেজে প্রশ্ন করেন। তা আমি আপনাদের প্রশ্ন যখন বুঝতে পারি তখন সেটার মেসেজে উত্তর দিয়ে দিই বা কল ব্যাক করে উত্তর দিয়ে দিই। আজকেও দিলাম, প্রতিনিয়ত দিই। অথবা আমি ব্যস্ত থাকলে ভয়েস মেসেজ দিয়ে দিই। তো আমি অনুরোধ করে আপনারা ভয়েস মেসেজ দিবেন না, আমি দিব। আমি ব্যস্ত মানুষ, আপনারা একটু টাইপ করে দিবেন। কেন? আমি আদালতের মধ্যে বসে থাকি, তখন তো ভয়েস মেসেজ আমি শুনতে পারবো না, কিন্তু যদি টেক্সটে দেন আমি জি। আদালতের মধ্যে বসে থেকেই কিন্তু এজলাসে বসে থেকে দেখতে আপনাদের পারবো। ব্যাক দিতে পারবো, ফিডব্যাক দিতে পারবো। কিন্তু যখন ভয়েস দিবেন তখন সেটা আমি বাইরে এসে
আমাকে শুনতে হবে, সেটার জন্য আলাদা সময় বের করতে হবে, তখন হয়তো বা সেটা আপনার মিস হয়ে যেতে পারে। তো আমার থেকে ইনস্ট্যান্ট সাপোর্ট পেতে হলে অবশ্যই কি টেক্সট মেসেজ করবেন অথবা ছবি তুলে পাঠিয়ে জিজ্ঞাসা করবেন। তো আপনি যখন আমি একটা প্রশ্ন করছে, কেউ আবার অদ্ভুত ল্যাঙ্গুয়েজ ইউজ করে যেটা এসএমএস ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা বাংলা কিন্তু অক্ষরগুলো বা বর্ণগুলো ইংরেজি, বুঝতে পেরেছেন? মানে এটা বাংলিশ। এটা এটা পড়তে অদ্ভুত লাগে। তো এরকম দিলে অনেক সময় জি আমি জি। ধরতে পারি না, হ্যাঁ। মানে আমি এত এত সাউন্ড আরো বাড়াতে হবে, তানিয়া আপু বলছেন বাড়াচ্ছি, যথেষ্ট আছে সাউন্ড, হ্যাঁ। আপনার ভলিউমও একটু বাড়ানোর চেষ্টা করেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে কারো প্রশ্ন বুঝতে না পারলে আমি জিজ্ঞাসা করি যে এ, আমি আপনার কথা বুঝতে পারলাম না, বাধ্য হয়ে হয়তো বা কল ব্যাক করি অডিও। আমি হোয়াটসঅ্যাপে সবসময় অডিওতে কথা বলার চেষ্টা করি। তবে আমার একটা স্টুডেন্ট ছিলেন ঝিনাইদহের, নাম শরীফুল ভাই, উনি আমার 23 সালের ব্যাচের স্টুডেন্ট। খুবই মজার মানুষ, খুব সহজ সরল মানুষ, খুব মিস করি ওনাকে আমি। তো উনি আমাকে বলতো যে স্যার আপনার সাথে একটু ভিডিও কলে কথা বলবো। আমি বলি যে ভিডিও কলে তো প্রতিনিয়ত আমাকে দেখেন হোয়াটসঅ্যাপ ইয়াতে, জুমে। তো না স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলবো। তো খুবই উনি ডেসপারেট হয়ে গেলেন, মরিয়া হয়ে গেলেন কথা বলার জন্য। তো একদিন ওনাকে সময় দিয়েছিলাম, মানে উনি যখন তখন ভিডিও কল আচ্ছা। দেয়, ওনার একটু আবেগ। তো হয়তো বা আমার সাথে সরাসরি জি হোয়াটসঅ্যাপে জি জি, ভিডিও একটু কলে আই কথা কন্ট্যাক্ট বলবে, করে। আই কন্টাক্ট করে কথা বলবে আর কি, বা নিজেকে একটু দেখাবে। তো কিছু মানুষ জি থাকে আবেগ। তো এগুলো সম্মান করতে হবে, প্রতিটা মানুষের সরলতা আছে, সরলতা কিন্তু খুব ভালো জিনিস। সরল মানুষরাই সুখী, হ্যাঁ। সরল মানুষরাই বেশি জি জি। সুখী। যত বুদ্ধি কম তত সুখী, আর বুদ্ধি যত বেশি, জ্ঞান যত বেশি তত অসুখী, তত জটিলতা মাথায়, তত চাপ। আচ্ছা, তাহলে প্রশ্ন বুঝতে পেরে সেটার উত্তর দিতে সক্ষম যে কোনো বয়সের, যেমন অল্প বয়স্ক শিশু, তার বয়স 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে। তারপরে অতি বার্ধক্য, অনেক বয়স বেশি, দৈহিক বা মানসিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিও, মানসিক ব্যাধিগ্রস্ত। তো মানসিক ব্যাধি হলেও অনেকেই কিন্তু, একটা কথা আছে জাতে মাতাল তালে ঠিক, এরকম একটা কথা আছে আমাদের গ্রামের জি ভাষায়। জি তার মানে তার মাথা নষ্ট, কিন্তু কিছু কিছু জিনিস সে ভালো বোঝে। তো তাকে প্রশ্ন করে উত্তর আনা যেতে পারে যদি মামলায় বিকল্প সাক্ষী না থাকে। পয়েন্ট টু বি নোটেড, যদি বিকল্প সাক্ষী না থাকে, এরা একমাত্র সাক্ষী, তখন তো আমাকে এনাদেরকে ছাড়া উপায়, ওই শিশুকে নিয়ে আসতে হবে আদালতে, ওই অতি বার্ধক্য জি মানুষটাকে কষ্ট করে নিয়ে আসতে হবে, বা একজন দৈহিক ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে আদালতে নিয়ে আসতে হবে, কারণ বিকল্প সাক্ষী নাই, বা ইনি মামলার খুবই গুরুত্বপূর্ণ সাক্ষী, তার কথার উপর ডিপেন্ড করে মামলার রায় আসতে পারে, ন্যায় বিচার আসতে পারে। তো এই ব্যক্তি সাক্ষী হতে পারে যদি প্রশ্নের উত্তর বোঝার বোধ শক্তি থাকে। তাহলে মোট কথা হচ্ছে বোধ শক্তি থাকতে হবে, বোধ শক্তি না থাকলে আবার হবে না। প্রাসঙ্গিক কেস ল। আচ্ছা, এখানে কেন প্রাসঙ্গিক কেস ল দিচ্ছি? এই যে অল্প বয়স্ক শিশু, অতি বার্ধক্য, এই কথা বলে কিন্তু জি। 118 ধারা কি দায় সেরেছে। আপনি গতকালকে বলছিলেন যে স্যার আপনার কেস ল 60টার মতন, কিন্তু 30টাই সাক্ষ্য এই আইনে। সাক্ষ্য আইনের। কেন? সাক্ষ্য আইন হচ্ছে একটা লাইন দিয়ে আর কোনো কথা বলে না, বুঝে নিতে হবে, দুর্বোধ্য, বুঝতে জি পেরেছেন? জি অনেকটা জি কবিতার বা কাব্যগ্রন্থের লাইনের মতন, বোঝা যায় না, ওই মূল ভাব পড়তে হয় বা ব্যাখ্যা পড়তে হয়, জি বুঝতে পেরেছেন? জি স্যার। তো এই কারণে কেস ল সাক্ষ্য আইনে মাস্ট, নাহলে নম্বর ভালো পাওয়া যাবে না। কারণ কোথায় কি লাগবে সেটা তো আমি বুঝে নোটটা তৈরি করেছি, ইউনিক। বাজারের তো আর মোটা মোটা গাইডের মতো না যে দিয়ে দিলাম এখান থেকে কমন আসবে, কিন্তু আমার নোটের 3 গুণ, তাই না? কোনো জি। কোনো নোট আমার নোটের 4 গুণ। অনেক। এক ভাই হ্যাঁ, অনেক আজকে মোটা। এক ভাই আজকে মেসেজ দিয়েছেন, স্যার আমি একটা গাইড কালেকশন করেছিলাম, খুব পপুলার গাইড, বাজারের সবচেয়ে পপুলার গাইড। তো সেটা পড়ছি এবং আপনার নোট পাওয়ার পরে ওই গাইড আর খুলতে ইচ্ছা করছে না, কারণ একই প্রশ্ন দুই জায়গায় দুই রকম, এবং আপনারটা এত সহজ যে পড়লেই এমনি মনে থাকে। তো এইটা আমার জন্য একটা ভালো খবর না, যে মানুষ জি পছন্দ জি করছে নোট। অবশ্যই। ইভেন আমার নোটটা কিন্তু বাজারের কিছু কিছু নোটের থেকে, কিছু কিছু গাইডের থেকেও দাম বেশি, তাই না? তবে আমি হ্যাঁ তা ঠিক। এমসিকিউ যেটা 950 ছিল সেটা আমি নেক্সট 800 টাকার করার পরিকল্পনা করেছি, কারণ আমার যে টাইপ এবং কষ্ট সেটা অনেকটা হয়ে গেছে, এবং যথেষ্ট সেটার থেকে কিছুটা আমার ইনকাম হয়েছে। তাই নেক্সট আমি কম্পিটিশন বাড়ানোর জন্য, বাজারে যেহেতু 700-800 টাকায় গাইড পাওয়া যায়, আমি এমসিকিউ ফাউন্ডেশন নোট আমি
800 টাকায় দিয়ে দেবো কুরিয়ার চার্জ সহ। তার মানে 750 টাকা দাম আর 50 টাকা কুরিয়ার চার্জ। সেক্ষেত্রে আমার এইটা অনেকের নিতে সুবিধা হবে। সরাসরি অনেকে ডিসকাউন্ট চাই, ডিসকাউন্ট দেওয়ার দরকার হবে না, কারণ আমি যেটা নির্ধারণ করি এটার আমি ডিসকাউন্ট দিই না নোটের, কারণ যথেষ্ট কষ্ট করি, কিছু তো থাকতে হবে, তাই না? সেটাই স্যার। প্রাসঙ্গিক ল তাহলে কেন আমরা দিব, এটা তো বুঝতে পারলেন, এবং এই প্রশ্নটা আমি খুব যত্ন নিয়ে এর উত্তর করেছি। হ্যাঁ, আপনি দেখবেন যে আচ্ছা এইটার উত্তর অনেক ইউনিক। আমার সাক্ষ্য আইন কেন পুরো নোটের মধ্যে এইটার উত্তর সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে সুন্দর হয়েছে। আপনি এই প্রশ্নের উত্তর পড়লে বুঝতে পারবেন। এখন বলবেন যে এত বড় কি করে লিখবো, সেটারও উপায় আছে, বলে দেব। সাধারণ আচ্ছা। নীতি হচ্ছে যে সাক্ষ্য প্রদান করবে তার যোগ্যতা অনুধাবন করতে হবে। কে অনুধাবন করবে? কোর্ট, তাই না? কোর্ট অনুধাবন করবে। একটা শিশুকে নিয়ে আসলাম, তাকে ট্রাই করবে, টেস্ট করবে। এর যোগ্যতা বয়সের নিরিখে নয়, বরং বুদ্ধিমত্তার গুণে পরিমাপ করে দেখা প্রয়োজন। কোনো শিশু 2 বছরে যতটুকু জ্ঞান অর্জন করে কোনো অন্য শিশু হয়তো বা 5 বছরও পারে না। থাকে না এরকম? হ্যাঁ আছে স্যার, অনেকে আছে। এখানে কেস ল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, যদি কেস ল রেফারেন্স মনে না থাকে, তাহলে এখানে কি দেওয়া আছে? বিএলডি, মানে নাম। বাংলাদেশের এটা। হ্যাঁ, আব্দুল্লাহ সাহা জি। ভার্সেস দ্য স্টেট, এতটুকু যদি মনে না থাকে, তার এখানে প্রাসঙ্গিক কেস ল না দিয়ে বলবেন এই সাধারণ নীতি হচ্ছে যে সাক্ষ্য প্রদান করবে তার যোগ্যতা অনুধাব করতে হবে এর যোগ্যতা নিরীক্ষের। তার মানে আমি একটু সহজ করে দিই আপনাদেরকে। কেস ল মনে নাই, এই ইয়েলো হাইলাইট করছে এই কথাটুকু লেখার দরকার নাই, এবং আচ্ছা আচ্ছা। এখানে রেফারেন্সও দেওয়া দরকার নাই। তাহলে আমি যে অরেঞ্জ হাইলাইট করেছি এই যে মূল বক্তব্যটুকু শুধু দিবেন এবং মাথার পা কেটে দিবেন। আপনি রেফারেন্স দিয়ে দিবেন আর কেসলো যে এটা সেটা দিবেন না, কেসলোর বক্তব্যটা তুলে দিবেন। তাহলে আপনি যে কেসলো জানেন এটা অনুভব করবে কে? যিনি খাতা দেখবেন, কিন্তু হয়তো বা ভুলে গেছেন, তিনিও বুঝবেন যে এত কেসলো তো আচ্ছা মনে রাখা সম্ভব না, তাহলে আপনার নম্বরটা আসবে। এটা কিন্তু একটা টেকনিক, বুঝতে আচ্ছা। পারলাম? আচ্ছা, খুব ভালো হলো স্যার, এই হ্যাঁ, টেকনিকটা দিয়ে খুব উপকার করলেন তো স্যার। আপনার যদি থ্যাংকস মনে স্যার। না থাকে কেসলো, তাহলে এটা যে কেসলো এটা ওপেন করার দরকার না, জাস্ট এই যে উপরের সাথে আপনি আলাদা প্যারা দিয়ে এই দুইটা বাক্য লিখে দিবেন। তার মানে কেসলর 80% কাজ হয়ে যাবে আপনার। আরেকটা কথা বলি, আমি নিজে একটাও কেসলো দিইনি, একটাও কেসলো লিখিনি, তাও আমি পাশ করেছি। আচ্ছা কেসলো নিয়ে যারা খুব ডেসপারেট, ডেসপারেট মানে খুবই যে কেসলো না দিলে খুব সমস্যা, কেসলো না দিলেও পাশ করা সম্ভব। এখন কিছু কিছু প্রশ্ন কেসলো দাবি করে, আপনি দিলেন না, 2 নম্বর কম আসলো, 2 নম্বর কম আসলো, তাতে আপনার সমস্যা জি। নেই। বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমি কেস ল দিয়েছি যারা মেধাবী তাদের জন্য কেস ল, আর যারা টেনে টুনে পাশ করবেন তাদের জন্য কেস ল না দিলেও হবে, কেস ল ছাড়াও পাশ করা যায়। অতএব এই আচ্ছা স্টেটমেন্ট দিয়ে আমি ভয় কাটিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা স্যার, আচ্ছা রিটার্ন উত্তর যত ভালোই হোক, 7-এর উপরে কি নাম্বার দেয় স্যার এমনি বর্ণনামূলক প্রশ্নগুলো? সেটার উত্তর আমার এই নোটের শুরুর দিকেই দেওয়া আছে। আছে না, কত পাওয়া যায় বলা হ্যাঁ, আছে তবু না? মানে just একটু মানে আপনার কাছে জানতে চাচ্ছি ক্লিয়ার, এই যে মানে কেস রেফারেন্স টেফারেন্স মিলিয়ে আর কি। 9ও দেয়, 10-এ 9ও দেয় বর্ণনামূলক প্রশ্নে, এখন প্রচুর নম্বর আচ্ছা দেয়। এবং আমার নোট ঠিক আছে। অনুসারে লিখলে আপনি 80% 90% নম্বর পাবেন। শিশু সাক্ষীর সাক্ষ্য প্রত্যক্ষ হোক কিংবা অবস্থাগত হোক, অপর সাক্ষ্য দ্বারা সমর্থিত না হওয়া পর্যন্ত এর উপর ভরসা করা উচিত নয়। বুঝতে পারলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ। জি একজন জি। শিশুকে আপনি আদালতে প্র্যাকটিস করতে গিয়ে সুবিধা হবে। আদালতে, এটা বাংলাদেশের, হ্যাঁ এটাও বাংলাদেশের 10 DLR। তো শিশু নিয়ে আসছে, শিশুকে তো কথা শিখিয়ে দিয়ে আসতে পারে যে তুমি এই কথা আদালতে বলবে, তোমাকে চকলেট কিনে দেবো, আইসক্রিম কিনে দেবো, বলতে পারি কিনা? জি 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 পারে। তো শিশুর কথা যদি মামলার অন্যান্য ইনফরমেশনের সাথে ম্যাচ না করে, তার মানে শিশুকে ভুলভাল বুঝিয়ে নিয়ে আসছে, তাই না? কোনো না কোনো পক্ষ তো শিশুকে শিখিয়ে নিয়ে আসবে, তাই না? জি। যেমন শিশু সাক্ষী কিভাবে ব্যবহার করা হয়। যেমন 100 ধারে আমি মামলা করলাম, নানি মা মানে মা মামলা করলো কার বিরুদ্ধে? সন্তানের বাবার বিরুদ্ধে। তালাক হয়ে গেছে বাবা মার মধ্যে, সন্তান মায়ের কাছে ছিল, নানির কাছে ছিল। এখন আইনজীবীকে বলেছে, মানে আমার মক্কেল আমার গ্রামের বাসা, তো তার অন্য জায়গায় আবার বিয়েও হয়ে গেছে। হ্যাঁ, যৌতুকের মামলা ছিল, সেখানে সমাধান হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে,
মাসে 2,500 টাকা করে বাচ্চার খরচ দিচ্ছে বাবা। ফ্যাক্ট বুঝেছেন তো? আচ্ছা এখন যেহেতু আমার মক্কেল মানে ওই শিশুর মায়ের বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়, এখন ওই শিশুর বাবা তার আইনজীবীকে জিজ্ঞাসা করছে যে আমার তো প্রাক্তন স্ত্রীর বিয়ে হয়ে গেছে, এখন আমার বাচ্চাটাকে, আমার মেয়ে বাচ্চাটাকে আমাকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। তো বলছে ঠিক আছে, তুমি আদালতে মামলা করো, অথবা তুমি এক বুদ্ধি শিখিয়ে দিয়েছে, তুমি একদিন বেড়াতে নিয়ে গিয়ে আর পাঠাবে না। হ্যাঁ, তো উনি আচ্ছা বেড়াতে নিয়ে গেছে, বেড়াতে নিয়ে গিয়ে আর পাঠায়নি। আচ্ছা, পাঠায়নি, 2 দিন 3 দিন 1 সপ্তাহ হয়ে গেছে, পাঠায়নি। এখন বাচ্চা কান্নাকাটি করছে, খোঁজ পাচ্ছি আমি, আমার কাছে তথ্য আসছে, আমি ঠিক আছে মামলা করলাম। 100 ধারায় মামলা করে আমি ডিরেক্ট সার্চ ওয়ারেন্ট চাইলাম যে বাচ্চা শিশু 1 সপ্তাহ হয়ে গেছে স্যার, বাচ্চার জ্বর, এবং বাচ্চার জন্ম প্রমাণের জন্য কি দিলাম, জন্ম নিবন্ধন কার্ড দিলাম। আচ্ছা সার্চ ওয়ারেন্ট দিল। সেই দিনই রাত্রে পুলিশ চলে গেছে ওই প্রতিপক্ষের বাসায়, মানে শিশুর বাবার বাসায়, যে বাচ্চাকে খুঁজে পাইনি, বাচ্চাকে লুকায় রাখছে। তখন আমি পুলিশকে ফোন দিয়েছি যে ভাই এই বিষয় একটু দেখবেন, এবং আমার যে মক্কেল তাদেরকে আবার থানায় পাঠিয়েছি একটু তদবির করার জন্য, একটু আচ্ছা। অনুরোধ করার জন্য। গিয়েছে, পরের দিন আবার গিয়েছে, কিন্তু পরের দিন গেছে হচ্ছে রাত্রে, রাত 9টার পরে গেছে। বুঝতে পেরেছেন? জি জি না সরি, রাত্রে না, সকালে গেছে, ভোর ভোর থাকতে, কারণ ওই সময় তো কেউ বাইরে বেড়াতে যায় না। তো ভোরে যেয়ে তুলে জি নিয়ে চলে আসতে কোর্টে সকালে। তারপরে কোর্টে এসে বসে আছে, আমিও গেলাম। এখন যিনি বিচারক, এটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে হয়, বিচারক আমাদের দুই পক্ষের বক্তব্য শোনার পর দুই পক্ষকে বাইরে বের করে দিল যে আপনারা সবাই চলে যান, মাও থাকবে না, বাবাও থাকবে না, কেউ থাকবে না, শুধু শিশু থাকবে এবং বিচারক থাকবে ভিতরে। হ্যাঁ, বিচারক মহিলা আচ্ছা বিচারক। আর বাচ্চার বয়স সম্ভবত 6 6 বছরের মতন। তাকে জিজ্ঞাসা করছে তুমি কার কাছে ছিলে এতদিন? তো আমি মা এবং নানির কাছে ছিলাম, আমি তো কিছু কথা শিখিয়ে দিয়েছি। জি জি এটা কেন বলছি যে কথা শিখে দাও, শিশুকে শিখিয়ে দিয়েছি, যখন বলবে যে আমি নানির কাছে থাকবো বা মায়ের কাছে থাকবো, মা আমাকে ভালোবাসে, বাবা ভালোবাসে না, হ্যাঁ, বাবা বকা দেয়, জি এইভাবে জি শিখিয়ে দিয়েছি, নাহলে তো পাওয়া যাবে না মা শিশুকে। তো সে আমার কথাগুলো সে মনে রেখেছে এবং ওইভাবে বলেছে, বলার পরে কাজ হয়ে গেছে। বুঝতে পারেননি? তো শিশুকে জি শিখিয়ে জি দিয়েছি, শিশু আমার কথা মতো জবাব দিয়েছে, বের হয়ে আমার পক্ষে রায় চলে আসছে। তার মানে শিশুর সাক্ষী নিরপেক্ষ নাও হতে পারে। জি আচ্ছা, শিশু সাক্ষীর সাক্ষ্য কঠোরভাবে বিবেচনার পর গ্রহণ করা উচিত। হ্যাঁ, কারণ শিশু সাক্ষ্য প্রদানের সময় অন্যের শেখানো কথা আউড়িয়ে যেতে পারে। আউড়িয়ে যাওয়ার মানে কি, যেটা বলেছে সেটা বারবার সে রিপিট করছে। ওই যে হুবহু বলার মতো আর কি। হ্যাঁ, শেখা বিদ্যা। এর জি জন্য শিশুর সাক্ষ্য অন্যান্য বিষয়াদি দ্বারা সমর্থিত না হলে তা বিশ্বাস করা সঙ্গত নয়। আচ্ছা, এই যে কেস ল 3টা আমি দিয়েছি, খুবই সহজ 1 লাইনের, এগুলো কিন্তু বইয়ে এর থেকে অনেক কঠিন ভাষায় এবং আরো বেশি লেখা আছে। সেটাকে থেকে আমি আচ্ছা ছোট করেছি, নিজের ভাষা দিয়েছি এবং সংক্ষিপ্ত, ছোট ছোট বাক্য। প্রাইমারি স্টুডেন্টও পারবে, ক্লাস 5 4 এর স্টুডেন্ট এটা মনে রাখতে পারবে, পারবে না? জি স্যার এখন এই কেস ল গুলো 3টা দিয়েছি, একটা দিন অন্তত, তাই না? জি আর এটা দিলে আপনার ভবিষ্যতে এই ধরনের মামলা প্রচুর আসে, 100 ধারায় মামলা সিআরপিসির, তখন আপনার এটা কাজে লাগবে। কেস ল আর খুঁজতে হবে না, আমার নোটই আপনাকে হেল্প করবে। এবং স্যার তো এই ধরনের কেস ল শিখিয়েছিল, তখন আপনার মামলায় জিততে হেল্প করবে। এবং যারা ইউটিউবে ভিডিও দেখছেন তারাও বলবেন এই কেস ল গুলো কেমন লাগলো আপনাদের, কমেন্ট করবেন। বোবা সাক্ষী, 19-এ আছে যে ব্যক্তি, আচ্ছা এই বোবা সাক্ষী আমি বারবার পড়াই, সবচেয়ে মজার বিষয়, আপনাদের মডেল টেস্ট নিলাম না এই 12 তারিখে পরীক্ষার আগে? মডেল টেস্ট জি 2-তে ছিল না যে বোবা জি ছিল সাক্ষীর বা ডাম্প উইটনেস, এটা বারবার আমি প্রশ্ন করতাম যে মৌখিক সাক্ষী, sorry, লিখিত সাক্ষী কি হিসাবে গণ্য, মৌখিক সাক্ষী, এটা চলে আসছে না? যে প্রশ্ন এসছে বোবা স্যার। বোবা সাক্ষ্য, বোবা শব্দটা ইউজ করেনি কিন্তু, যে কথা বলতে পারেন এরকম, জি যে ব্যক্তি কথা বলতে, যে এখানে বলতে শব্দটা আছে, জি তো বলা যে হবে ব্যক্তি জি কথা বলতে পারে না, তো কথা বলতে পারে না এটা তো কমন চলে আসলো। সে যদি অন্য কোনো উপায়ে যেমন লিখে বা ইশারার মাধ্যমে তার বক্তব্য বোঝাতে পারে, তবে এমন ব্যক্তির সাক্ষ্য গৃহীত হবে। তবে এমন সাক্ষ্য প্রদান প্রকাশ্য আদালতে হতে হবে, এবং বোবা সাক্ষীর উক্তরূপে প্রদত্ত সাক্ষ্য মানে সে যেইভাবে দিক না কেন, লিখিত দিক, ইশারায় দিক, কাগজে দিক, বা যেভাবে দিক না কেন, বা রেকর্ড করে দিক না কেন, সেটা মৌখিক সাক্ষ্য হিসেবে গণ্য হবে। ঠিক আছে?
জি। এখানে প্রাসঙ্গিক ল খুবই গুরুত্বপূর্ণ। বোবা সাক্ষী যদি লিখিতভাবে প্রশ্নের উত্তর দিতে পারে, তবে উৎকৃষ্ট পদ্ধতি হিসেবে তা লিখিতভাবে গ্রহণ করাই শ্রেয়। ভালোভাবে লিখতে না পারলে সেক্ষেত্রে তার ইশারায় সাক্ষ্য গ্রহণ করতে হবে। তার মানে বোবা সাক্ষীর লিখিত সাক্ষীটাই সবচেয়ে স্ট্রং, কিন্তু ইশারা ভুল হতে পারে না, ইশারা সাইন ল্যাঙ্গুয়েজ ভুল হতেই তো পারে। জি। এটা কিন্তু একটা ইন্ডিয়ান কেস ল। স্বামী বা স্ত্রী সাক্ষী, মানে স্বামী স্ত্রী নিজেদের পক্ষে এবং বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারবে কিনা? হ্যাঁ পারবে। সেটা দেওয়ানি মামলাতে পারবে, ফৌজদারিতে পারবে, 120 আছে। হ্যাঁ, এবং জি। 122-এও কিন্তু একই কথা বলা হচ্ছে, যে বিবাহিত ব্যক্তিদের উক্ত স্বামী বা স্ত্রীর মধ্যে নিজেদের মধ্যে মোকদ্দমা, যেমন আমরা নারী শিশু মামলা স্ত্রী স্বামীর বিরুদ্ধে করে, যৌতুকের মামলা স্ত্রী স্বামীর বিরুদ্ধে করে। আপনি কি জানেন যে যৌতুকের মামলা স্বামী স্ত্রীর বিরুদ্ধে করতে পারে? হ্যাঁ, এটা আপনি একদিন বলছিলেন স্যার। হ্যাঁ, আমি নিজে ফাইলিং করছি এবং সেটা হ্যাঁ, জি, সেটাই বলছিলেন একদিন। সফলও হয়েছে। আমি আমি ফাইলিং করেছি, এই জামাই শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের মামলা করেছে। আমার মেয়েকে এই দিতে হবে, ওই দিতে হবে। আমি বলবো যে অনেক মহিলার, অনেক পরিমাণের সংখ্যায় অনেক বেশি, অনেক মহিলার সংসার নষ্ট হয়, স্বামীর সুখ নষ্ট হয় তার মায়ের কারণে। জি, হয় মায়ের স্যার, এটা বাস্তব স্যার। বিয়ের পরে মায়ের কথায় গুরুত্ব দেওয়ার কারণে। একজন অপরজনের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত হলে, এই যৌতুকের কথা বলছি, নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতিক্রমে বাধ্য করা যাবে। আচ্ছা, তাহলে নিজেদের মধ্যে মোকদ্দমায় বলতে এখানে সিভিল কেস হতে পারে, মোহরানার মোকদ্দমা। আবার কি হতে পারে? স্বামী স্ত্রীর বিরুদ্ধে আহ, যৌ- কি বলে এটা? কাবিননামা বাতিলের মামলা করতে পারে। আবার বিচ্ছেদ চাইতে পারে। হ্যাঁ, তালাক ফাইলিং করে, অনেক সময় তালাক দিতে না চাইলে কিছু কিছু রেস্ট্রিকশন থাকে, তখন বিচ্ছেদের মামলা করতে হয়। আবার স্ত্রী অনেকদিন হলে বাবার বাড়ি যে আছে, ঠিকভাবে স্বামীর দেখভাল করছে না, সংসারে থাকছে না, যেভাবে সংসার করা কথা ছিল করছে না, এটা হচ্ছে বিবাহ সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক পুনরুদ্ধারের মামলা, সবগুলো হচ্ছে ফ্যামিলি শুট, পারিবারিক মামলা। ঠিক আছে, জি স্যার। এই রিলেটেড কিন্তু কেস ল আছে আমার, এবং ড্রাফটিংও আছে। এত বেশি কেস ল দিয়েছি যে আপনার কোর্টের অনেক কিছু শেখা হয়ে যাবে। সরি, কেস ল বলছি, ড্রাফটিং দিয়েছি, ফাইনাল টাচ নোটের কথা বলছি। আমরা পড়ছি আচ্ছা। আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট বা কমপ্লিট নোট, এবং 24 তারিখ থেকে আমরা ফাইনাল টাচ নোটে ক্লাস শুরু করব, তখন সেই নোটটাও দেখতে পাবেন আপনারা। জজ ও ম্যাজিস্ট্রেটগণ 121 অনুসারে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ দিলে পারবেন, না হলে না। তবে হ্যাঁ, বিচারকালে যদি তার সামনে কোনো কিছু ঘটে, সেটার সম্পর্কে বিচারক ঊর্ধ্বতন কর্মকর্তার বা বসের কি অনুমতি ছাড়াও পারবেন। আমি বস শব্দটা ব্যবহার করছি বুঝতে সুবিধা তাই, এভাবে জি জি, ব্যবহার করা বুঝতে উচিত পেরেছি। না। হ্যাঁ, উচিত না, কিন্তু বোঝানোর স্বার্থে। প্রাসঙ্গিক কেস ল, এখানেও কোনো অপরাধ সংগঠনের খবর কখন কোন সূত্র হতে পেয়েছেন তা প্রকাশ করতে কোনো ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা বাধ্য নন। মানে সোর্স সম্পর্কে তথ্য দিবেন না। ঠিক আছে। সরকারি আচ্ছা আচ্ছা। কর্মকর্তা, সরকারি কোনো দলিলের কোনো বিষয়ে আদালতে তাকে সাক্ষী দিতে নিয়ে আসা যাবে না। কেন? তাহলে মানে একটা সরকারি সেনসিটিভ তথ্য প্রকাশ পেয়ে যাবে। কূটনৈতিক কোনো কিছু কি পাবলিকের কাছে প্রকাশ করতে হয় না, তাহলে পাবলিক কি হইতে পারে, খেপে যেতে পারে, তাই না? না বুঝে জি জি, নেগেটিভ সমস্যার বা রিয়াকশন আসতে পারে। দেশের সমস্যা সৃষ্টি করতে পারে। দেশ পরিচালনা কঠিন কাজ। একশো যেগুলো চব্বিশেও একই অভ্যন্তরীণ বিষয়ে বলা বিষয়। হয়েছে। হ্যাঁ, তো জনস্বার্থ বিরোধী বিষয়ে গোপন তথ্য প্রকাশে সরকারি বার্তার আদান প্রদান করতে কোনো সরকারি কর্মকর্তাকে বাধ্য করা যাবে না। আপনি জোর করে বাধ্য করতে পারবেন না যে এই বিষয়ে বলেন। প্রাসঙ্গিক কেস এখানে দেওয়া আছে। মন্ত্রিসভার কাগজ, ক্যাবিনেটের যে ডকুমেন্টস, বিদেশি অফিসের ডাক, বিদেশ থেকে কোনো কিছু আছে, দেশ থেকে আহ, সমন আসতে পারে, বা অনেক সময় কূটনৈতিক ডিপ্লোমেটিক কোনো ডকুমেন্টস আসতে পারে, তাই না? বৈদেশিক জি চুক্তির স্যার। ক্ষেত্রে কোনো দুইটি দেশের মধ্যে যদি চুক্তি হয়, তাই না? তারা জি ফরেন ল বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই কোর্সগুলো পড়েছেন মাস্টার্সে, তারা এগুলো বুঝতে পারবেন ভালো। রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থার কাগজপত্র, রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা, হ্যাঁ, ন্যাশনাল সিকিউরিটি, যেগুলো আর্মি নেভি, আত্মবিভাগ সরি আন্তঃবিভাগের উচ্চ পর্যায়ের সভার বিবরণী, তাহলে বিভাগীয় পর্যায়ে যে
আন্তঃবিভাগ, সরি, এই বিভাগ বলতে কিন্তু এই যে ডিভিশনাল বিভাগ না, এটা হচ্ছে ডিপার্টমেন্ট। মানে একটা মন্ত্রণালয়, এই বিভাগকে কি বলা হচ্ছে, মন্ত্রণালয়। হ্যাঁ, তো এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের যে কানেকশন হয় সেগুলো প্রকাশ করা যাবে না মানে জনগণের মধ্যে। সবকিছু তো পাবলিক করা যায় না, তাই না? কিছু গোপন জি বিষয় থাকেই। বিভিন্ন বিভাগের মধ্যে বিনিময়কৃত পত্র, সরকারের নৌ, স্থল, বিমান বাহিনীর প্রশাসন সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল হতে অব্যাহতি পাবে। অব্যাহতি পাবে মানে সেটা আদালতে দাখিল করতে বাধ্য করা যাবে না কাউকে, এবং ইভেন আদালতও সেটা চাইতে পারবে না যদি না ওই সংক্রান্ত কোনো কিছু হয়। বুঝতে পেরেছেন? তবে এগুলো হলে বিভাগীয় মামলা হয়। কেউ যদি এগুলো কোনো কিছু করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়, বা তার বিরুদ্ধে কি দুর্নীতির মামলা হতে পারে। ঠিক আছে, নর্মাল জি মামলা স্যার। হবে না। পুলিশ কর্মকর্তা 125-এ আছে, অপরাধ সংগঠন সম্পর্কে সংবাদ বা গোপন সংবাদ, মানে এখানে সোর্স সম্পর্কে বলবেন না, এটা বলা আছে এখানে। এখানেও কেস ল, গোপন সংবাদ প্রকাশ করা যাবে না, গুপ্তচরের নাম বলা যাবে না। গুপ্তচর বলতে পুলিশের যারা সোর্স, পুলিশকে তথ্য দেয়, কাটা দিয়ে কাটা তোলা, বোঝেন? জি স্যার। পুলিশের সোর্স কারা হয়? পুলিশের সোর্স এর 80% ওই কিন্তু অন্ধকার জগতের লোকই হয়। অপরাধীরাই হয়। হ্যাঁ, জি এক সময় সে অপরাধে ছিল, সে ওই সম্পর্কে জানে, মানে ওই গলি সম্পর্কে জানে, অন্ধকার গলিগুলো। চোর দিয়ে চোর ধরা, তাই না? জি 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 সহজে স্যার। সেই এলাকায় ঘুরে বেড়ালে বুঝতে পারবে না এখন কে পুলিশের সোর্স। এটা প্রকাশ করে দিলে যে প্রকাশ করলো তাকে তো আর বাঁচতে দিবে না, তাই না? তার সমস্যা হবে। জি মানে বিশ্বাসঘাতক। গুপ্তচর মানে ধরা পড়লে তার কি অবস্থা হবে সেটা তো জানেন। জি জি খুব গুপ্তচর বৃত্তি, মানে স্পাই, এইটা খুবই ডেঞ্জারাস প্রফেশন। যারা হাইলি স্কিল্ড এবং বিচক্ষণ তারাই এই পেশায় আসে। অনেক সাহসী হতে হয়, বিভিন্ন ক্ষেত্রে আছে। আইনজীবী 126 আমাদের জন্য। কোনো মক্কেল আমাদের কাছে এসে কোনো গোপন তথ্য দিল, সেটা আদালতে দাঁড়িয়ে আদালতে ওই তার ভেতরের গোপন খবর বলে দেওয়া যাবে না, হাড়ি ভেঙে দেওয়া যাবে না। এটাই মূল বক্তব্য, পড়ে নিবেন, ঠিক আছে? এখন ঠিক একশো আছে। সাতাশে বলা হচ্ছে যে আমার জন্য তো এটা বাধ্যতা, কিন্তু আমার পাশে যে আমার মোহরি বসে আছে বা আমার একজন শিক্ষানবিশ বসে আছে তার উপরে কি এরকম বিধান আছে? কারণ সেও তো গল্প শুনছে যখন একটা জি জি মক্কেল আমার সাথে কথা বলছে, তাদের জন্য 127 ধারা প্রযোজ্য। ওকে। জি জি 128 ধারাতেও আইনজীবীর সাক্ষীর সাক্ষ্য প্রদানের সীমাবদ্ধতা আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এখানে কেস ল দেওয়া আছে, একই কথা বলছে, একটু পড়ে নেবেন। আইন উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং অ্যাডভোকেটের মধ্যে পার্থক্য কি? আপনাকে আইন উপদেষ্টা বলা যাবে, অ্যাডভোকেট মানে লাইসেন্স হলেই তো হবে। লাইসেন্সের আগে আপনি আইন জানেন না? আপনি ল তো জি পড়েছেন, আপনি ইউ আর এ ল গ্রাজুয়েট, মানে আপনার 2 বছর হোক বা 4 বছরের অনার্স হোক আছে তো আপনাদের যারা জি ক্লাস করছেন। তো আপনারা যতক্ষণ না লাইসেন্স পাচ্ছেন, তারা কি উপদেষ্টা, লিগ্যাল অ্যাডভাইজার। আপনাদেরকে লয়ার বলা যাবে। লয়ার মানে মানে যার নলেজ আছে ল সম্পর্কে। হ্যাঁ, জি লয়ার মানে হ্যাভিং নলেজ অ্যাবাউট ল, হি অর শি ইজ এ লয়ার। ওকে। কিন্তু এই লয়ারকে জাস্ট একটা পারমিশন দিচ্ছে যে আপনি কোর্টে কাজ করতে পারবেন, সিল ব্যবহার করতে পারবেন, মানে এটা লিগ্যালিটি দেওয়া হচ্ছে আইন ব্যবসা করার। এটা জাস্ট লাইসেন্স, যেটার জন্য আপনাদের এত যুদ্ধ। জি আমার শরণাপন্ন হয়েছেন তালিকাভুক্তির পরীক্ষা অ্যাডভোকেট হিসেবে, মানে অনেক তো লয়ার আছে, কিন্তু তাদেরকে এই যোগ্যতার ভিত্তিতে কি করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে। তো লাইসেন্স পাওয়ার পরে সে অ্যাডভোকেট। অ্যাডভোকেট হলে কি সে লয়ার? তো অবশ্যই, তাই না? আমি যেমন লয়ার প্লাস অ্যাডভোকেট, আগে লয়ার ছিলাম, এখন অ্যাডভোকেট হয়েছি, তাই বলে কি আমার লয়ার বা আইন জানার বিষয়টা তো আর কমে যায়নি, বেড়েছে আরো, তাই না? জি এখন সেটাই। উপদেষ্টা কাকে বলা হচ্ছে? আমি যখন অ্যাডভোকেট চেম্বারে বসে আছি বা ফোনে আমার কাছ থেকে যারা তথ্য নিচ্ছেন, মানে আইনগত পরামর্শ যেই দিক না কেন, হি অর শি ইজ এ লিগ্যাল অ্যাডভাইজার। মানে আইনের পরামর্শ যিনি দিবেন তিনি হচ্ছে আইনগত বা আইন উপদেষ্টা। আপনিও তো আইনগত পরামর্শ দিতে পারেন, কম বেশি তো আইন জানেন আপনি, তাই না? জি স্যার। এখন অ্যাডভোকেটের কাছে কোনো তথ্য নিয়ে যদি অ্যাডভোকেটের কাছে মামলা না দেয়, মানে নিযুক্ত আইনজীবী হলো না, ওকালতনামা দিয়ে মামলায় নিযুক্ত হলো না, জাস্ট পরামর্শ নিয়ে চলে গেল, অন্য উকিলের কাছে চলে গেল। তো আমি যদি রাগ করি যে আমার কাছ থেকে সবকিছু জেনে শুনে অন্য জনের কাছে যে মামলা দিয়ে দিল, এখন তার ভেতরে কথা আমি বলে দেব, এটাও করা যাবে না। বা আপনার কাছ থেকে কেউ তথ্য নিল, আপনাকে
আপনার থেকে পরামর্শ নিল, আপনিও কারো তথ্য প্রকাশ করতে দিতে পারবেন না। তার মানে যারা ক্লাস করছেন সবার জন্য কিন্তু এই 129 ধারা বর্তাবে। আপনারও, আপনিও আইনগত পরামর্শ দেওয়া অবস্থায় কোনো গোপন তথ্য পেলে আপনি ওই গোপন তথ্য আদালতে ফাঁস করতে পারবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। এটা করলে কি হবে, আমাদের প্রতি তো বিশ্বাস থাকবে না মানুষের। আর বিশ্বাস না থাকলে যাবেই না, যে এই উকিলের কাছে যাওয়া যাবে না, মান সম্মান রাখে না, সবকিছু প্রকাশ করে দেয়। হ্যাঁ। তো কিছু ভাইরাল আইনজীবী আছে আমাদের দেশের, তো ভাইরাল আইনজীবীর চেম্বারে গেলে আবার ভিডিও করে ছেড়ে দেয় যে আজকে এই হলো এই হলো। হ্যাঁ। জি জি। আজকে আবার অনেক বড় একটা ভাইরাল আইনজীবী কি হয়েছেন, কট খাইছেন শুনলাম, শেরে বাংলা পুলিশ স্টেশনে আছেন। ও আচ্ছা, এটা শুনিনি এখন। মানে উনি গান গান আর কি ক্লাসে, এবং নিজেকে ডক্টর বলে পরিচয় দেন। এবং ও উনি অদম্য, উনি অদম্য। উনি নিজে, আর উনি আচ্ছা আচ্ছা। উনি আজকে ধরা খাইছেন শেরে বাংলা পুলিশ স্টেশনে। ওই 100 MCQ দিয়ে পাশ করাবে, এবং কয়েক লাখ টাকা তিনি নিয়েছেন কয়েকজনের কাছ থেকে। মামলা হয়েছে তার নামে, অ্যারেস্ট হয়েছেন। মানে একটা কথা আছে না, অতি বাড় বেরো না, ঝড়ে ভেঙে যাবে। জি জি। তো তাই হয়েছে, গাছ বেশি তত্তর করে বাড়লে সমস্যা। আমি না, চাইলেই, ওই 4-5 দিন আগে একটা ভিডিও দেখলাম, উনি বউ বাচ্চা সহ ড্যান্স দিচ্ছে, ওই যে মানে গান গেয়ে, ওই যে বই বের করেছে, ওই বই নিয়ে দেখলাম ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট এসছে আমাদের সামনে। আমি তো ইঙ্গিত করলাম, এত ফাঁস করলে হবে? আচ্ছা আচ্ছা। তো মানুষ তার নিজের যাটা যেটা বুঝেছেন উনি সেটা করেছেন, কিন্তু এই পেশার একটা গাম্ভীর্য আছে, সেটা ধরে রাখতে হবে তো, তাই না? না না, সেটাই স্যার, সেটাই স্যার। এক ভাই যেমন আমার ভিডিওতে কমেন্ট করেছিলেন, তো উনি আমাকে আমার ভালোর জন্য করেছেন, যে আপনি একটা রেসপেক্টিভ পার্সন, অ্যাডভোকেট, কেন আপনাকে এত ফ্র্যাঙ্কলি এবং এত আহ, কি বলে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ক্লাস নিচ্ছে, মজা করছে। কারণ এমনি তো আইনটা বোরিং, কোর্টও খুবই কষ্টের জায়গা, তারপরেও এই কষ্ট করে ক্লাস করি আপনাদেরকেও জাস্ট একটু ধরে রাখার জন্য। দুষ্কর্মে সহযোগী, দুষ্কর্ম মানে কি, অন্যায় অপরাধ, এটাকে ইংরেজিতে বলে অ্যাকমপ্লিস। সেটা রাজসাক্ষী হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ। জি রাজসাক্ষী হতে হলে শর্ত সাপেক্ষে সে সহকার মানে সাথের বন্ধুদের পুরো চক্রের পোল খুলে দিবে। হ্যাঁ। ভিতরের খবর ভান্ডা খুলে দিবে। কিন্তু যে শুধু অ্যাকমপ্লিস বা সহযোগী, সে শর্ত না, জাস্ট সে কি করতে পারে, 164 ধারায় জবানবন্দি দিতে পারে, দিয়ে নিজেকে জড়িয়ে সাথে তার সহযোগীদেরকেও জড়াতে পারবে। তাহলে 133 অনুসারে তার এভিডেন্সিয়াল ভ্যালু দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? জি জি। আমরা জানলাম 128, শুধু 28 ধারায় যে 164 ধারায় সিআরপিসির গৃহীত কনফেশন কি প্রাসঙ্গিক, কিন্তু সেটার ইভিডেন্সিয়াল ভ্যালু দিচ্ছে হচ্ছে কততে, 133-এ। বুঝতে পেরেছেন? জি স্যার। যেটা প্রাসঙ্গিক সেটা আদালত অ্যাডমিট করবে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস বলি, খুব চমৎকার জিনিস, খুব ডিপ নলেজ না থাকলে এটা পারবেন না, প্রয়োজন একটু নোট করে নেবেন, অথবা ভিডিও দেখে বোঝার চেষ্টা করবেন। মনে করেন যে যে বিষয়ে আদালতে মামলা চলছে সেটা ফ্যাক্টিং ইস্যু বা বিচার্য বিষয়। ওকে। জি আর ওই ফ্যাক্টিং ইস্যু বা বিচার্য বিষয়ের সাথে জড়িত যতগুলো বিষয় আছে সেগুলো হচ্ছে প্রাসঙ্গিক বিষয়, রিলেটেড বিষয়গুলোকে প্রাসঙ্গিক বা রিলেভেন্ট বা রিলেটেড বললেও সমস্যা নেই। হ্যাঁ। সেগুলোতে রেলিভেন্স, রেলিভেন্সি আছে, তাই রেলিভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয়, সেগুলো নিয়ে কথা বলা যাবে। তাহলে আদালতে প্রাসঙ্গিক বিষয় এবং বিচার্য বিষয় এই দুইটা বিষয়ে কথা বলা যাবে। এখন প্রাসঙ্গিক বিষয়ে কথা বললেই কি আদালত সেটা গ্রহণ করবেন? কথা বলা যাবে, ঠিক আছে, তো সেটা কি আদালত নিবে? যদি ইভিডেন্সিয়াল ভ্যালু না থাকে বা সেটার স্ট্যান্ড না থাকে বা সেটা সত্যতা আদালত অনুভব না করেন, তাহলে সেটা কিন্তু কি করবেন না, গ্রহণই করবেন না। গ্রহণ করার ইংলিশ কি, জি জি। অ্যাডমিট করা, অ্যাডমিট করা। ঠিক আছে? জি তাহলে গ্রহণ হতে হলে সেটা কি, এভিডেন্সিয়াল ভ্যালু থাকতে হবে। আদালতে আমি উপস্থাপন করলাম এটা কি প্রাসঙ্গিক, এটা স্যার প্রাসঙ্গিক, তো ঠিক ঠিক আছে এটা প্রাসঙ্গিক, কিন্তু আমি নিলাম না। বুঝেছেন? জি। তো যেটা বলছিলাম, দুষ্কর্মে সহযোগী, এভিডেন্সিয়াল ভ্যালুর কথা বলছিলাম। এক আপু আবার মেসেজ দিয়েছেন, যে আপু যেটা বলছিলাম ক্লাসে, যে আদালতে কথা বলা যাবে দুইটা বিষয়ে, একটা হচ্ছে যে ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছে,
মনে করে মনে করেন যে যদি যৌতুকের মামলা হয় তাহলে স্ত্রীর কাছে স্বামী যৌতুক চেয়েছে কিনা, স্ত্রী দাবি করছে আমার স্বামী আমার কাছে 2 লাখ টাকা যৌতুক চেয়েছে। হ্যাঁ, এখন 2 লাখ টাকা যৌতুক চেয়েছে কিনা স্বামী, এটা হচ্ছে বিচার্য বিষয়। এখন যৌতুক কেন চেয়েছে, এখন স্ত্রী বলছে যে সে একটা মোটরসাইকেল কিনবে তাই, তাহলে এইটা কি প্রাসঙ্গিক বিষয়। আবার প্রশ্ন করছে কখন চেয়েছে যৌতুক, এটাও প্রাসঙ্গিক বিষয়। এইটা কি আপনার বাড়িতে চেয়েছে না তার নিজের বাড়িতে চেয়েছে, কতবার চেয়েছে, হ্যাঁ এগুলো কি প্রাসঙ্গিক বিষয়। বুঝতে পেরেছেন? জি, জি, এখন প্রাসঙ্গিক বিষয় হলেই আদালত সেটা গ্রহণ করবে এমনটি নয়। প্রাসঙ্গিক বিষয়, সেটার যদি এভিডেন্সিয়াল ভ্যালু থাকে, আদালতের কাছে সেটা যদি বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে সেটা গ্রহণ করবেন। গ্রহণ করার অর্থ কি, সেটার উপর ভিত্তি করে রায় দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন? মনে করেন যে একজন মা, তার 2টা সন্তান আছে। এখন বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে মনে করেন একটু ঝামেলা হয়েছে, গন্ডগোল হয়েছে, এসে ছোটটা বিচার দিচ্ছে মায়ের কাছে কাঁদতে কাঁদতে যে মা, ভাই আমাকে মেরেছে, কেন মেরেছে, তো এই কারণে মেরেছে। হয়তো বা ছোটটারই দোষ, সাধারণত বড়টা সহজে হাত আগে তোলে না, এরকম হয়। এখন জি, মা কি এখানে বিচার করবে, কার বিচার করবে, দুইটাই তো সন্তান। এখন দুইজনের সাথে বসবে, কথা বলবে, যেটা তার বিশ্বাস হয় তার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্ত নেবে, হয়তো বা শাসন করবে বা দুইজনকে বোঝাবে, তাই না? তাহলে মা বোঝার চেষ্টা জি, করবে যে কার দোষ, তাই না? তার মানে জি, ওই যে সন্তান প্রথমে এসে বলল যে মা আমার বড় ভাই আমাকে মেরেছে এই কারণে, বলার সাথে সাথে তো বিশ্বাস করবে না, বিশ্বাস এর করলে তো সেখানে রায় হয়ে যেত, তাই না? তাহলে জি, বড় ছেলের কথা শুনতে হবে, এটাকে কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। এটা দ্বারা কি বোঝাচ্ছি, ছোট ছেলে এখানে কি বাদী আর বড় ছেলে কি আসামি, মায়ের কাছে বিচার দিচ্ছে, মা হচ্ছে বিচারক। তাহলে মা শোনার পরে যেভাবে সিদ্ধান্ত নেয়, বিচারকও কি এইভাবে বাদী বিবাদী উভয়ের কথা শুনে তারপরে বোঝার চেষ্টা করেন কোনটা আসলে কি সঠিক। এবং বোঝার জন্য ডকুমেন্টারি এভিডেন্স এবং ওরাল এভিডেন্স দুইটাকে বিবেচনায় নেওয়া হয়। বুঝতে পেরেছেন? জি, এটাই বোঝালাম এর আগে। প্রাসঙ্গিক কেস ল এখানেও দেওয়া হয়েছে, একই কথা বলছে, সহযোগী আসামির কথা, জাস্ট পড়ে নিলে বুঝতে পারবেন, বেশ কয়েকটা কিন্তু কেস ল দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন এখানে কিন্তু আরো বেশ কয়েকটা সেকশন ছিল, সেগুলো আমি নিয়ে আসিনি, খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসছি। আপনারা কেস ল অন্তত একটা করে দেওয়ার চেষ্টা করবেন, না পারলে ওই যে তথ্য দিবেন, রেফারেন্স না দিলেও হলো। মামলার ঘটনা প্রমাণের জন্য ন্যূনতম কতজন সাক্ষীর প্রয়োজন? 134 ধারা, দ্য এভিডেন্স অ্যাক্ট, সাক্ষীর সংখ্যা উপরে লিখলাম, এভিডেন্স অ্যাক্ট 1872 এর 134 ধারায় সাক্ষীর সংখ্যা সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে। অত্র ধারার বিধান মতে একটি মামলার ঘটনা প্রমাণের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই বা হয় না। অর্থাৎ কোনো মামলার ঘটনা প্রমাণের জন্য মামলার ঘটনার গুরুত্ব, প্রাপ্ত সাক্ষীর সংখ্যা, কয়জন সাক্ষীকে পাওয়া যাচ্ছে, অ্যাকচুয়ালি একজনই পাওয়া যাচ্ছে, একমাত্র সাক্ষী, আর কেউ সাক্ষী পাওয়া যাচ্ছে না, বাধ্য হয়ে তো একজনের সাক্ষী সাক্ষ্য নিয়েই তো মামলা রায় দিতে যথেষ্ট। হবে, তাই না? যথেষ্ট হোক আর না হোক, একমাত্রই সাক্ষী আছে, আর কোনো সাক্ষী নাই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই তাহলে বলছি, বাধ্য তখন হয়ে তো একজনকে দিয়ে। ওই একজনের সাক্ষী জি, তো নিতে হবে, তাহলে ওই মামলার সাক্ষী কয়জন হবে, একজন। এখন সাক্ষী একজন, পাওয়া যাচ্ছে, এক একজনকে হাজার দিয়ে জনের করতে হবে। সাক্ষী পাওয়া যাচ্ছে। এমন একটা ঘটনা ঘটছে যেটা মনে করে লাইভ, ফেসবুক লাইভ এসে অপরাধ হয়েছে। হ্যাঁ, তো এটার সাক্ষী দুনিয়ার কত মানুষ দেখছে, সবাই কি সাক্ষী, চাক্ষুষ সাক্ষী, ঠিক আছে? তাহলে কি লাখ লাখ সাক্ষী তো আর নেওয়ার দরকার নেই, দরকার আছে কি? সেটাই। আনুষঙ্গিক সাক্ষ্যের পরিমাণ ইত্যাদির ওপর ভিত্তি করে মাত্র একজন বা প্রয়োজনে অনেকজনও সাক্ষীর প্রয়োজন হতে পারে। মানে মামলার গুরুত্ব বিবেচনা, কি মামলা এটা হচ্ছে, 10,000 টাকা চুরির মামলা না 10 কোটি টাকা চুরির মামলা, বুঝতে পেরেছেন? জি, স্যার। না ব্যাংক ডাকাতির মামলা, মামলার গুরুত্ব বিবেচনায় সেখানে কি হবে, ব্যবস্থা হবে। সঠিক। জি, প্রাসঙ্গিক ল এখানে দেওয়া হয়েছে যে পারপারিক অবস্থা এবং পরিস্থিতিতে সমর্থিত সাক্ষ্য সাক্ষ্য বিবেচনায় ধর্ষিতা সঙ্গে অন্য কোনো সমর্থনবিহীন মৌখিক সাক্ষ্যের ভিত্তিতে আসামি শাস্তি প্রদান করা যায়। তার মানে যিনি রেপ ভিকটিম, ওই সময় অন্য কেউ যদি না থাকে, তাহলে জাস্ট তার সাক্ষীর মাধ্যমে কিন্তু মামলা
বিচার করা যাবে এবং আসামিকে সাজা দেওয়া যাবে। কিন্তু এই সাথে অবশ্যই ডাক্তার সাক্ষী যুক্ত হবে, কারণ যিনি মেডিকেল টেস্ট করবেন তার তো সাক্ষী নেওয়া হতে পারে, আবার নাও নেওয়া হতে পারে। জাস্ট তার যা যে মেডিকেল যে রিপোর্ট, সেটাকে কি বলা হবে, এক্সপার্ট ওপিনিয়ন। এনি জি কাইন্ড, এনি কাইন্ড অফ রিপোর্টস, মেডিকেল রিপোর্ট, কেমিক্যাল রিপোর্ট, সবগুলোই কি এক্সপার্ট ওপিনিয়ন। ওকে। জি স্যার। উপরোক্ত মামলার সিদ্ধান্ত মতে কোনো ধর্ষণ মামলায় শুধুমাত্র ধর্ষিতা তথা একমাত্র ভিকটিমের সাক্ষ্যের উপর ভিত্তি করেই আসামিকে দণ্ড প্রদান করা যায়। তার মানে এখানে একমাত্র সাক্ষী ওই মহিলাই, তাই না? ওই জি মানুষটাই যার প্রতি এই অন্যায়টা করা হয়েছে, ভিক্টিম, জি ওই ভিকটিম। বুঝতে পেরেছেন? জি তো এখানে আমি যেটা, আমার নিজে যেটা লিখেছিলাম, আমি 2 লাইনে শেষ করেছিলাম 3 নম্বরের জন্য। তো আপনারা একটু বাড়তি দিলাম। যত লিখবেন তত তো ভালো, তাই না? কিন্তু কি লিখছেন সেটা নির্ভর করবে। এখন যত চিনি তত মিষ্টি, এখন চায়ে তো মিষ্টি দেওয়ার একটা লিমিটেশন আছে। 1 কাপ চায়ে আপনি কতটুকু চিনি দিবেন? বেশি চিনি দিলে তো আর খাওয়া যাবে না, তাই না? জি জি। তো এটা আপনাকে বুঝতে হবে। দেখবেন কোনো রেসিপি, বিশেষ করে মহিলারা ভিডিও তৈরি করে, কুকিং ভিডিও, আমি প্রচুর ইউটিউবে ভিডিও দেখি। আমি প্রচুর আচ্ছা। ভিডিও দেখি বলে আমার ভিডিও করতে ভালো লাগে। আর ভিডিও না দেখলে ভিডিও সম্পর্কে, ট্রেন্ড সম্পর্কে বোঝা যাবে না। অবসর সময়ে ভিডিও দেখি, ভিডিও দেখতে আমার ভালো লাগে, অস্বীকার করছে না। তো কিছু মহিলা রেসিপি তৈরি করে, বলে যে নুন বা লবণ পরিমাণ মতো, জি। কি বলে, লবণ পরিমাণ মতো। পরিবার। লবণের পরিমাণ কিন্তু খুব একটা কি এক্সপোজ করা হয় না, বলে দেয় না যে এত চামচ এত চামচ। লবণ পরিমাণ মতো কেন, যার যতটুকু লাগে। তো এই মামলার সাক্ষী কতজন হবে, অবস্থা বুঝে ব্যবস্থা হবে, পরিমাণ মতো আদালত নিবে। বুঝতে পেরেছেন? যেমন একটা জি মামলায় আমি ফাইলিং করেছিলাম, এই মামলায় সাক্ষী আমি দিয়েছি কতজন, 7 জন সাক্ষীর নাম দিয়েছি। এখন ভিকটিম এবং ভিকটিমের মা এসে জাস্ট সাক্ষী দিল। 400-420-এর মামলা, 10 লাখ টাকা নিয়েছে চাকরি দিব বলে, দিতে পারেনি। যেই দেশে চাকরির খুব অভাব, সেই দেশে এই ধরনের অপরাধের সৃষ্টি বেশি হয়, চাহিদা বেশি চাকরির। জি। তো এখানে বাকি যে সাক্ষীদের করেছি, এই মামলায় হচ্ছে তার পরিবারের লোকজনই জড়িত আছে। মানে মানে যে ভিকটিমের আপন ভাই, আপন বোন, তারাই ষড়যন্ত্র করে এই টাকাটা নিয়েছে। বুঝতে পেরেছেন? এখন আচ্ছা। প্রথমে প্রথমে সে, তিনি বুঝতে পারেননি যে আমার এই ভাই বোনও জড়িত আছে। ওই ভাই বোনদের সাক্ষী করেছে, পরে জানা গেল যে সব ভাই বোনই জড়িত আছে। কারণ তিনি বিধবা, তার একমাত্র একটা কন্যা আছে, তার অঢেল সম্পত্তি। হ্যাঁ, এই সম্পত্তি নেওয়ার জন্য জি জি এই চাল করে তারা টাকাগুলো হাতাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন নেওয়ার চেষ্টা করছে টাকা। বুঝতে পেরেছেন? এখন তারা, ওই ভাই বোন যারা আসলে আসামি না, সাক্ষী হিসেবে আসছিল, এখন বোঝা গেল তারাও কিন্তু আসামি। হুম। এখন কি করবো, তারা সাক্ষী দিবে না, এখন বাধ্য হয়ে 2 জনের সাক্ষী। দেখা যাক কি হয়। এভিডেন্স শ্যাল, এভিডেন্স হ্যাজ টু বি ওয়েটেড অ্যান্ড নট টু বি কাউন্টেড। এর অর্থ হচ্ছে এভিডেন্স কয়জন দিল, হ্যাঁ, মানে কতগুলো এভিডেন্স আসলো বা সাক্ষী কতজন সাক্ষী দিল, এটা ম্যাটার করে না। এর ওয়েট কতটুকু, এর কোয়ালিটি কতটুকু, মান কতটুকু, সেটা নির্ভর করবে। বাংলাটা পড়ি। আচ্ছা, এটা হচ্ছে যখন এই ধরনের একটা ইংরেজি স্টেটমেন্ট, সেটা ল্যাটিন হোক বা ইংরেজি হোক, দিয়ে দেওয়া হবে। ল্যাটিন গুলোও তো আমরা কি দিই, ইংরেজিতেই দিই, তাই না? জি। যখন দিয়ে দেওয়া হবে অবশ্যই সেটা বাংলা দিবেন, কারণ বাংলা করতে না পারলে সেটা লিখতেও পারবেন না। যদি বাংলা না করতে পারেন, আপনি লিখতে পারবেন? পারবেন না। সেটাই স্যার। তাহলে সাক্ষ্য আইন অনুসারে আপনাকে এটা কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে, বা এটার প্রযোজ্যতা বা প্রয়োগযোগ্যতা বিশ্লেষণ করতে হবে, যেটাই বলুক না কেন। মোট কথা এটার ভ্যালু কি সাক্ষ্য আইনে, সেটা বোঝাতে হবে। তাহলে এটার আমরা প্রথমে তুলে শুরুই করব এই সেন্টেন্সটাকে দিয়ে, এবং কোটেশন দিয়ে দেবো 2 পাশে। অর্থাৎ সাক্ষ্যের গুণাগুণ বিবেচ্য, গণনা নয়। তাহলে এইটার আমি সুন্দর বাংলা কি করেছি, সাক্ষ্যের গুণাগুণ বিবেচ্য, গণনা নয়। গণনা নয়। তাহলে এইটা আবার বাংলাতেও চলে আসতে পারে, আসতে পারে না? এটা কিন্তু জি বিখ্যাত জি। কেস ল থেকেই তুলে দেওয়া এই শব্দগুলো। হ্যাঁ, এবং এই ধরনের প্রশ্ন এবার বেশি আসবে, কারণ ঢাকা ইউনিভার্সিটি থেকে প্রশ্ন করেছে, প্রশ্নের রহস্য আমি পেয়ে গেছি। বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা। কোন বই থেকে আচ্ছা। করেছে, এবং সেই বই থেকে ফাইনাল টাসে আমি প্রবলেমেটিক প্রশ্ন দিচ্ছি। এবং আপনারা দেখেননি, আমি ক্লাস টেস্ট নিয়েছি, ক্লাস টেস্টে 2-3টা কি ছিল,
প্রবলেমেটিক প্রশ্ন ছিল, আনকমন, আমার নোটে নাই জি জি এবং জি সেই বই থেকে আছে। তো আমি সেটা তো কি করব, সলিউশন দিব প্লাস সলিউশন ক্লাসও নিব, তাই না? তো তখন আপনারা বুঝতে পারবেন। তাহলে দা এভিডেন্স অ্যাক্ট এর 134 ধারার বিধানের আলোকে অত্র ধারণার প্রয়োগযোগ্যতা নিম্নে আলোচনা করা হলো। এই যে 134 ধারায় জাস্ট আমরা এমসিকিউ বারবার পড়তাম, এমসিকিউ কয়টা পড়তাম বারবার, যে নো পার্টিকুলার এভিডেন্স, নো পার্টিকুলার নাম্বার অফ এভিডেন্স, তাই না? জি সরি, নো পার্টিকুলার নাম্বার অফ উইটনেস, জি এই কথাটা আসতো, বা কোনো নির্দিষ্ট সংখ্যক সাক্ষী নয়, এই কথাটা আমরা জি জি শুনতাম কত, 134 ধারা, এতটুকুই জানতাম এমসিকিউ এ। কিন্তু এখানে কিছু কেস ল শিখালাম না। জি কেন কেস ল শিখালাম? রিটেনে ওই কেস ল তুলে দিয়ে, যেমন একটু আগে যেটা বললাম যে কেস ল, এখানে পারিপার্শ্বিক অবস্থা ও পরিস্থিতি সমর্থিত সাক্ষ্য বিবেচনায় ধর্ষিতার সঙ্গে, ধর্ষিতার কথা না লেখা থাক, কথা হচ্ছে বিবেচনায় একমাত্র সাক্ষীর সাক্ষ্য এর মাধ্যমে মামলায় আসামিকে সাজা দেওয়া যেতে পারে। এই বক্তব্যটি ব্যাখ্যা করুন। এভাবে প্রশ্ন আসতে পারে না কেসলা থেকে? কেসলা থেকে ভাই প্রশ্ন আসা শুরু করেছে 2020 সাল থেকে, অল্প অল্প করে। 2023 সালেও দুই তিনটা আসছে, 2025 সালেও দুই তিনটা আসছে, এবং 2025 সালে কিন্তু রিটেনেও দুই তিনটা কেসলা আসছে। আপনাদের সময় কেসলা বেশি আসছে এমসিকিউ এ, এবং রিটেনেও প্রচুর কেসলা আসবে। সাক্ষীর সংখ্যা, সাক্ষীর সংখ্যা বিষয়ে একটু আগে আমরা পড়লাম, ওটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কেস ল, একটু আগে যেটা পড়লাম সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমরা শেষে বলবো কি, মানে একটু আগে 134 ধারায় আমরা পড়লাম না যেগুলো, জি সেগুলো এখানে দিয়ে দেবো কেস ল সহ। দিয়ে দেওয়ার পরে আমরা লাস্টে ফিনিশিং করব। তার মানে উপসংহারে কি বলবো, উপরোক্ত মামলার সিদ্ধান্ত মতে আদালতের নিকট সাক্ষীর সংখ্যা বিবেচ্য নয়, বরং গুণ গুণাগুণ বিবেচ্য, মানে কতজন সাক্ষী দিচ্ছে, মানে কাউন্টেড। সাক্ষী কাউন্ট করে না, 7 জন 10 জন 20 জন কাউন্ট করবে না, বরং একজন সাক্ষী কতটুকু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারলো মামলায়, কতটুকু ভ্যালু অ্যাড করতে পারলো মামলায়, সেটা বিবেচ্য বিষয়। বুঝতে পেরেছেন? তার মানে জি স্যার মামলার যে ফ্যাক্ট, এই ফ্যাক্টকে কতটুকু সত্য করে তুললো। আমরা সাক্ষ্য আইনের 3 ধারায় পড়িনি যে প্রুফড, একজন বুদ্ধিমান মানুষের কাছে মানে আহ, এটা বুদ্ধিমান শব্দ ইউজ করিনি, বলেছি বিচক্ষণ, বিচক্ষণ মানুষের কাছে আহ, সত্য হয়ে ওঠে, তখন সেটা কি এতটাই সত্য ওঠে যে সেটাকে সত্য বলে মনে করা হবে, সেটা হচ্ছে প্রুফড, তাই না? তাহলে জি একজন সাক্ষী যদি আদালতে সাক্ষ্য দেন, যেটাকে তার মামলার মেরিটকে 100% প্রমাণে কি সহায়তা করছে, এবং তাকে জেরাই কোনোভাবে ওলটপালট করা যাচ্ছে না, সেক্ষেত্রে জাস্ট তার সাক্ষীর উপর বিবেচনা করেই কি মামলায় আসামিকে বিচার করা যাবে এবং আসামির সাজা দেওয়া যাবে। তাহলে কোনো জি বিষয় প্রমাণের জন্য অত্যাধিক সংখ্যক সাক্ষীর প্রয়োজন নেই, মানে নট কাউন্টেড, সংখ্যা বিবেচনা নাই, বিবেচ্য নয়, বরং প্রকৃত গুণসম্পন্ন সাক্ষীর সংখ্যা প্রযোজ্য বা প্রয়োজন। তার মানে যিনি ভালো সাক্ষী দিবেন এরকম একজন সাক্ষী যথেষ্ট, একজন ভালো সাক্ষী 100 জন খারাপ সাক্ষীর থেকেও ভালো, তাই না? জি জি উপরোক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে সাক্ষীর প্রদত্ত সাক্ষ্যের সংখ্যা নয়, বরং সাক্ষ্যের বিশ্বাসযোগ্যতা ও নির্ভরযোগ্যতা, পয়েন্ট টু বি নোটেড, বিশ্বাসযোগ্যতা কে বিশ্বাস করবে, আদালত, এবং নির্ভরযোগ্যতা, এবং নির্ভরযোগ্যতা কেন বলছি, যখন এই দুইটা শব্দই খুবই গুরুত্বপূর্ণ মামলার রায় প্রদানের ক্ষেত্রে, কার, বিচারকের জন্য। প্রথমে আদালত যখন কোনো সাক্ষীর সাক্ষ্য শুনছেন, তখন যখন লিপিবদ্ধ করছেন, তখন তার মধ্যে এটা বিশ্বাস করব কি করব না এই ফিলিং তৈরি হয়। তার মানে এটা বিশ্বাসযোগ্য কথা বললো কিনা, এই ফিলিং চলতে থাকে মাথার মধ্যে। যখন উনি লিখছেন, শুধু লিখছেন না তো, কথা শুনে তার ব্রেনে কাজ করছেন, তার জি ব্রেনে কাজ করছে কি ওই তথ্যটা, তখন তিনি আসলে এই তথ্যটা বিশ্বাসযোগ্য কিনা, যে কথাটা বলে আসলে বিশ্বাসযোগ্য কিনা, এটা কিন্তু ফিল করেন উনি, বিচারক, যেহেতু বিচক্ষণ জি ব্যক্তি জি বিচার বিচার করছেন। এবং নির্ভরযোগ্যতা কখন, যখন তিনি রায় লিখবেন, তখন নির্ভরযোগ্যতার বিষয়টা আসে, তখন বিশ্বাসযোগ্যতা আর ম্যাটার করে না। আদালতের বিশ্বাসের উপর ভিত্তি করে কি হয় না, রায় হয় না, জি সাক্ষ্যের জি নির্ভরযোগ্যতার উপর ভিত্তি করে রায় হয়। বুঝতে পেরেছেন? তার জি মানে জি স্যার বিশ্বাসযোগ্য হচ্ছে স্টেট অফ মাইন্ড, মনের পরিস্থিতির উপর ডিপেন্ড করে
যে কখনো একটা কথা সত্য মনে হতে পারে, পরক্ষণে সেটা আবার মিথ্যা মনে হতে পারে। কিন্তু নির্ভরযোগ্যতা একবার তৈরি হলে সেটা আর কি হয় না, নষ্ট হয় না। আমি কি বোঝাতে সক্ষম হলাম দুইটা শব্দের ব্যাখ্যা? বুঝতে জি, বুঝতে পেরেছি স্যার। বাংলা ব্যাকরণ বুঝিয়ে দিলাম, তাই না? জি জি। তো আমি দেখেন যে কোচিং এর অ্যাড করা লাগে না, গান গাওয়া লাগে না কোচিং এ, এমনি আমার স্টুডেন্ট হয় আপনাদের ক্লাস করতে করতে, স্টুডেন্ট হচ্ছে আমার এমসিকিউ ব্যাচের। এখনো আমি কি শুরু করিনি, ভর্তি নেওয়া শুরু করিনি, মানে অ্যাডমিশনের জন্য ওপেন করিনি। আমি 24 তারিখ থেকে নিব বলেছি। কারণ 24 তারিখে আপনাদের কি হবে, 23 তারিখে ফাইনাল আপনাদের টেস্টের ক্লাস পরীক্ষা শুরু হবে, মানে ফাইনাল টাস্ক ক্লাসের আগে আমি সেদিন একটু বিরতিতে, মানে একটু আরাম করতে পারবো বিকেলে। তখন আমি ওই কোর্সটা প্ল্যানিং করব। কারণ ভর্তির আগে আমাকে জিজ্ঞাসা করবে কয়দিন ক্লাস নেবেন, কবে কবে ক্লাস নেবেন। আমি বলে দিয়েছি 1 তারিখ থেকে ক্লাস নেবো, কিন্তু 1 তারিখ থেকে তো ক্লাস নিতে পারবো না। কারণ 1 তারিখে তো আপনার ফাইনাল টাস্ক রিটেন ব্যাচের ক্লাস আছে ওই সময়। তাহলে আমাকে হয়তো বা 3 তারিখে নিতে হতে পারে, গ্যাপে নিতে হবে কিছু ক্লাস। এবং যখন আপনাদের ক্লাস শেষের দিকে চলে যাবে, যদি এই 25 জুলাই পরীক্ষা হয় আপনাদের, তাহলে আপনাদের ক্লাসকে তো আমি সর্বোচ্চ গুরুত্ব দেবো, তাই না? আর রিটেন এমসিকিউ ক্লাসটা অল্প অল্প ক্লাস নিব, এবং গ্যাপে গ্যাপে ক্লাস নেবো। যেদিন আপনাদের পরীক্ষা থাকবে সেদিন ক্লাস নিলাম, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিলাম, তাদের ক্লাস নিলাম। এটা হচ্ছে আমার প্ল্যান। কারণ প্রচুর চাপ, মিনিমাম 50 জন ফোন দিয়েছে আমাকে, মানে যারা পাশ করেছে তাদের রিটেন বেসে ভর্তির যতটুকু আগ্রহ, তার থেকে যারা এই এমসিকিউ ফেল করেছে তাদের এমসিকিউ নতুন বেসে ভর্তির আগ্রহ বেশি। কারণ সংখ্যা তো বেশি, তাই না? ফেল করেছে জি জি। 30,000 আর আপনারা পাশ করছেন কয় হাজার, 9,000, তাই না? 9,000, নয় নয় হাজার হাজার দুইশো দুইশো একজন। তো এই কারণে রিটেনে ভর্তির আগ্রহ থেকে এমসিকিউ এ ভর্তির আগ্রহ বেশি। এখন মার্কেটে যারা কোচিং সেন্টার আছে তারা তো অ্যাড চালাচ্ছে, ভর্তি হন এত, এই ডিসকাউন্ট, এত তারিখের মধ্যে ভর্তি হলে ডিসকাউন্ট। তার মানে তাদের কি চলছে, মেলা চলছে, অ্যাডমিশন ফেয়ার, অ্যাডমিশন মেলা, তাই না? তা আমি শুরুই করতে জি পারিনি, আবার দেরি হয়ে গেলে আমার আবার স্টুডেন্ট হতাশ হয়ে অন্য জায়গায় চলে যাবে। তাই আমাকেও শুরু করতে হচ্ছে। তো আমার দেখবেন শুরু করলে প্রথম দিকে একটু রিল্যাক্সে চলে, মানে ধীরে ধীরে চলে। তারপরে আমি কি করি, শুরু করি, মানে এক্সারসাইজ করার আগে ওয়ার্ম আপ হয়, তারপরে এক্সারসাইজ হয়, এবং শেষের দিকে একেবারে অবস্থা খারাপ করে দিই, এত চাপ দিই, তাই না? সেটা জানেন জি আমার জি। সিস্টেমটা, এটাই নিয়ম। আপনাকে আবার আগে আমার ক্লাসে অভ্যস্ত করতে হবে। প্রথম দিনই যদি আমি 5 ঘন্টার ক্লাস নেই, সবার অবস্থা খারাপ হয়ে যাবে, তাই না? মানে ফাউন্ডেশন মানে ফাউন্ডেশনের মতোই হবে। হ্যাঁ, ধীরে ধীরে হবে, তাহলে মজবুত হবে, তাল গাছের মতো মজবুত হবে। আকাশ ছুঁয়ে ফেললেও ভাঙে না তাল গাছ। জি জি স্যার। তাহলে নির্ভরযোগ্যতা কি অধিক গুরুত্বপূর্ণ। ফলে বর্তমান আধুনিক বিচার ব্যবস্থার প্রতিষ্ঠিত নীতি হলো এভিডেন্স হ্যাজ টু বি ওয়েটেড অ্যান্ড নট টু কাউন্টেড, অর্থাৎ সাক্ষ্যের গুণাগুণ বিবেচ্য, গণনা নয়। আচ্ছা, এই যে ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে আসছে, এটা হচ্ছে বিচার ব্যবস্থার একটা প্রতিষ্ঠিত নীতি। এটা দিস ইজ এ ডক্ট্রিন অফ ল, প্রসিডিউরাল ল এর একটা ডক্ট্রিন, যেটা সাক্ষ্য আইনের সাক্ষীর সংখ্যা সম্পর্কে একটা ভালো তথ্য দেয়। তার মানে একটা প্রতিষ্ঠিত ডক্ট্রিন। এটা কিন্তু ইউনিভার্সিটিতে পড়ানো হয়। ল কলেজে যারা পড়েছেন তারা পড়েছেন কিনা জানি না, ইউনিভার্সিটিতে পড়ানো হয়। তাহলে এটা আমি দিয়ে দিয়েছি এই নোটে, খুব সহজ ভাষায়। আপনাদের এখানে অনেক কিছু শেখার আছে, প্র্যাকটিসেও আপনাদের হেল্প হবে, হ্যাঁ। জি। আরো একটি ডক্ট্রিন দিয়ে দিচ্ছি, উইটনেসেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস। মানে যারা সাক্ষী তারাই হচ্ছে ন্যায় বিচারের চোখ কান। এটা যদি আক্ষরিক অনুবাদ করি, কিন্তু অনুবাদটা এটা না, তাই না? জি তাহলে এটা আমাদের বিশ্লেষণ করতে হবে সাক্ষ্য আইন অনুসারে। এভিডেন্সেস আর দ্য আইসেস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস, মানে চোখ এবং কান, বিচারক দেখেন এবং শুনেন, তাই না? এবং তার ভিত্তিতে কি করেন, ন্যায় বিচার দেন। তাই আচ্ছা, এইখান থেকে এই চোখ এবং কানের কি আসছে, শব্দ আসছে। এটা উদাহরণ ইডিয়মের মতন, তাই না? এটা ইডিয়ম। জি। তাহলে এই উক্তিটি এভিডেন্স অ্যাক্টের মূল দর্শনকে তুলে ধরে। দর্শন মানে ফিলোসফি, তাই না? এভিডেন্স অ্যাক্ট প্রতিষ্ঠিত হয়েছে এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে, যেখানে সাক্ষীরাই হলেন আদালতের কাছে ঘটনা জানার প্রধান মাধ্যম। সাক্ষী, আদালত কিন্তু কারো বাড়িতে যায় না সাক্ষ্য গ্রহণের জন্য, বসে থাকেন, সাক্ষীরা আসে এবং আদালতকে তথ্য দেয়। একটা মামলায় প্রায় মানে খুব কি আছে,
মেরিট আছে, প্রাইমা ফেসি আছে, ডকুমেন্টারি এভিডেন্স যথেষ্ট আছে, কিন্তু ওরাল এভিডেন্সে এসে সাক্ষী নিজে সাক্ষ্য দিতে গিয়ে জেরাই এলোমেলো হয়ে গেছে, তার মানে তার যে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে গেছে, মামলায় কিন্তু আসামি খালাস পেয়ে যাবে, বা সিভিল মামলা হলে সে ডিগ্রি পাবে না। তার মানে তোমার ডকুমেন্ট যতই ভালো থাক না কেন, তোমাকে আদালতে ভালোভাবে বলতে পারতে হবে, না পারলে কিন্তু কি ন্যায় বিচার পাবা না। এটা হচ্ছে আদালতের বক্তব্য, ঠিক আছে? জি স্যার। আদালতের না, সাক্ষ্য আইনের বা জাস্টিসের বক্তব্য, ন্যায় বিচারের মূলনীতি। যা এভিডেন্স অ্যাক্টের বিভিন্ন ধারা, যেমন সাক্ষীর যোগ্যতা 118 সেকশন 118, সাক্ষী পরীক্ষা পদ্ধতি সেকশন 137 to 142, অ্যান্ড সাক্ষীর সাক্ষ্য প্রদানের বাধ্যবাধকতা সেকশন 132। আচ্ছা, এই সেকশন যে আমি ইংরেজিতে দিয়েছি, চাইলে বাংলায় দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। সেকশন উল্লেখ না করলেও কোনো সমস্যা নাই, তবে উল্লেখ করলে, এই যে ইংরেজিতে দিয়েছি দেখতে একটু সুন্দর লাগছে, দেখা যাচ্ছে না সেকশনগুলো বাংলার মধ্যে জি ইংরেজি, এটা হচ্ছে চোখে ধরিয়ে দেওয়া, একটু অলংকরিত, মানে লেখাকে অলংকার করা। আমার নোটের শেষে দেখবেন পরামর্শ আছে, কোন নোটে? ফাইনাল টাচ নোটে। এমসিকিউ যেমন ফাইনাল টাচ নোটে পরামর্শ ছিল, এই নোটও পাবেন। পরীক্ষার খাতায় কি করা যাবে কি করা যাবে না খুব সূক্ষ্মভাবে করা স্যার, আছে। এই নোটেও আছে স্যার, স্যার ফাউন্ডেশন আছে, এই যে নোটটা পড়ছি আমরা, এই নোটেও আছে স্যার, এই শেষের নোটেও পেজে। আছে, এই নোটে দিয়ে দিয়েছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, ছোট ছোট বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটার কারণে অনেকে পাস ফেল হয়। আমার স্টুডেন্ট 2 জন ফেল করেছে রোল নম্বর ভুল পূরণ করার কারণে, 2 জন, খুব ভালো স্টুডেন্ট। আমার খুব কষ্ট হয়েছে তাদের জন্য। এবং আমাদের রাজশাহী থেকে আরো 2 জন ভুল করেছে, আমি তথ্য পেয়েছি। এবং আমি প্রথমেই বলেছিলাম 9 ডিজিটের রোল নম্বর মানে রোল নম্বর পূরণ করতে গিয়ে 10,000 ফেল করবে, জি স্যার, তাই হয়েছে এক স্যার। ধরনের ভবিষ্যৎবাণী করেছিলাম। তার মানে আমি 4 জনের শুনলাম, আরো কত হতে পারে। আবার অনেকেই বলছে যে আমি তো পাবো 65, আমি তো পাবো 70, কিন্তু ফেল করলাম কেন? কিন্তু সে হয়তো বা এই রোল নম্বরের কাছে কি, মানে গোড়াই গলদ যেটাকে বলে, তাই না? জি জি। শুরুতেই বিসমিল্লাতে গলদ হয়ে গেছে তার। তো এটা করা যাবে না, আমি সতর্ক করেছিলাম। হ্যাঁ আপু বলেন। তো বাধ্যবাধকতা দ্বারা সমর্থিত, কারণ আদালত তাদের বর্ণনার উপর ভিত্তি করে সত্য উদ্ঘাটন করে, যদিও তাদের বিশ্বাসযোগ্যতা যাচাই করা হয় কিসের মাধ্যমে? জেরার মাধ্যমে। অনেক সময় জেরা না করলে, সঠিকভাবে জেরা না হলে বিচারক নিজে কি করেন? জিজ্ঞাসা করেন। হ্যাঁ, 165 ধারাতে বিচারককে ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি যে কোনো পক্ষকে জিজ্ঞাসা করতে পারবেন, ইভেন আসামিকে করতে পারবেন। উক্তিটির তাৎপর্য কি, মানে ইম্পর্টেন্স, তাই না? জি, গুরুত্ব। জি আদালতের অন্ধত্ব ও বধিরতা, খুব ইম্পর্টেন্ট কথা লিখলাম না? জি স্যার। অন্ধত্ব মানে কি, চোখে কাপড় লাগানো থাকে, অনেকটা স্ট্যাচু ধরাই দিয়ে থাকে না, আদালতের হাতে কি থাকে? ব্যালেন্স, মানে দাড়িপাল্লা। এবং চোখে কি জি জি। থাকে? পট্টি লাগানো থাকে। কেন? আদালত দেখবে না নিজে, আদালত অন্ধ। হ্যাঁ, আইন অন্ধ। বধিরতা মানে শুনবে না, আদালত নিজে ঘটনা দেখতে বা শুনতে পায় না। তাই সাক্ষীর মৌখিক সাক্ষ্য বা ওরাল এভিডেন্স হলো সত্য জানার অন্যতম মাধ্যম। মানে যখন মুখে কোনো কিছু বলছে, তখন আদালত ওই সাক্ষীকে দেখছে, তার মুখভঙ্গি দেখছে, তার সিম্পটম দেখছে, বডি ল্যাঙ্গুয়েজ দেখছে। হ্যাঁ, এবং তার কথা শুনছেন। তার মানে আদালত চোখ বন্ধ করে অনুভব করছেন এরকম, যদিও চোখ খোলা থাকে, কিন্তু আদালতের অন্ধত্ব এবং বধিরতা, এটা হচ্ছে একটা কি তাত্ত্বিক বিষয়, তাই না? জি সত্য উন্মোচন, সাক্ষীর বক্তব্য প্রাসঙ্গিক তথ্য বা রেলিভেন্ট ফ্যাক্ট প্রদানের মাধ্যমে মামলার সত্য উদ্ঘাটনে সাহায্য করে, যা এভিডেন্স অ্যাক্ট এর মূল উদ্দেশ্য। এভিডেন্স অ্যাক্ট তৈরি করা হয়েছে এই উদ্দেশ্যে। এর প্রাসঙ্গিক বিধান, এভিডেন্স অ্যাক্টের প্রাসঙ্গিক বিধান, হ্যাঁ। কেন প্রাসঙ্গিক বিধান? এই যে স্টেটমেন্ট আমরা বলছি যে আদালতের চোখ কান বা ন্যায় বিচারের চোখ কান হচ্ছে সাক্ষীরা, তো কিছু সেকশন আছে এই বক্তব্যকে কি সত্য করে তোলে, ঠিক আছে? মানে আমরা সমর্থন আগে করে। জি হাই স্কুল কলেজে কি পড়তাম? একটা কবিতার নামকরণের সার্থকতা, মনে পড়ছে? এ ধরনের প্রশ্ন আসতো না? জি স্যার। জি জি, আসছে তা স্যার। ছুটি গল্পের নামকরণের সার্থকতা লিখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের।
গল্পের ভাইরাল চরিত্রের নাম কি বলেন, মনে আছে? জি স্যার, মাখন। তো এই ধরনের কিছু গল্প আছে নামকরণের সার্থকতাতে, এই যে বক্তব্য সেটা সার্থকতা মেলানোর চেষ্টা করছে। এবং আপনি যে একটু আগে উদাহরণ দিচ্ছিলেন যে এক মার কাছে এসে তাদের দুই ভাই মারামারি নিয়ে এসে অভিযোগ করে, এটাও স্যার ছুটি গল্পেরই একটু গল্প বলা যায়। আসছে হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি শিখেছি তো এটা তো। যদি আপনি শিখে থাকেন এটা সেটা রিপিট হবে, কারণ আপনার ব্রেনে তো সেভ করা আছে, তাই না? তো আপনি যদি চর্চা না করেন এইটা ব্রেনে কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সকল ব্যক্তি সাক্ষ্য দিতে সক্ষম যদি না তাদের এই সাক্ষীর যোগ্যতা 118 তো পড়লো, আমিও পড়ে পড়ে নেবেন। পরীক্ষা পদ্ধতি 37 থেকে 42-এ বলা হয়েছে, 137 থেকে 142। এর মাধ্যমে সাক্ষীর জবানবন্দি, এক্সামিনেশন ইন চিফ, জেরা, ক্রস এক্সামিনেশন এবং রি এক্সামিনেশন সম্পন্ন হয়, যা সাক্ষীর দেওয়া তথ্যের সত্যতা যাচাই ও স্পষ্টীকরণে সাহায্য করে। সাক্ষ্য প্রদানের বাধ্যবাধকতা 132। একজন সাক্ষী কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য, তাকে যেটা প্রশ্ন করা হচ্ছে তা সেই প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য। এবং এমন প্রশ্ন যে প্রশ্নে সে কি চাপে পড়ে যায় তাও তাকে উত্তর দিতে হবে। জি সাক্ষীর বিশ্বাসযোগ্যতা 146 থেকে 155 মধ্যে বলা হয়েছে। এই ধারাগুলো সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাই করার পদ্ধতি বর্ণনা করে। যেমন তার পূর্বের অসঙ্গতিপূর্ণ বক্তব্য, সে 161 ধারায় পুলিশের কাছে বলেছিল যে আসামি তাকে 2বার আঘাত করেছে, এখন মামলায় সাক্ষ্য দিতে এসে বলছে 5বার আঘাত করেছে। বুঝতে পেরেছেন কেন? জি পুলিশ যখন জিজ্ঞাসা করে তখন তো আর উকিল শিখিয়ে দেয়নি, তাই না? তাহলে পুলিশের 161 ধারায় জবানবন্দি দিতে কি হতে পারে, ভিন্নতা আসতে পারে। আর যখন আদালতে এসে অ্যাডভোকেট শিখিয়ে দিচ্ছে যে এইভাবে বলবেন, অপরপক্ষের আইনজীবী যখন জেরা করবে তখন এইভাবে উত্তর দেবেন, আমরা তো শিখিয়ে দিই সাক্ষীকে, তাই না? রেডি জি করি। আচ্ছা, রেডি করি কিসের ভিত্তিতে? মামলায় যেটা লিখেছি সেটার ভিত্তিতে। এখন মামলায় আমরা অনেক সময় কিছুটা সামান্য হলেও মডিফাই করি, কেন করা লাগে? মামলাকে স্ট্যান্ড করার জন্য। জি। কিন্তু যখন পুলিশ কোনো সাক্ষীকে জিজ্ঞাসা করছে তখন তো ফর্মাল ওয়েতে না, ইনফর্মাল ওয়েতে জিজ্ঞাসা করছে, তখন সে কোনো ভুল তথ্য দিতে পারে অথবা প্রকৃত তথ্যই দিয়ে দিতে পারে, একেবারে ট্রু। ট্রু মানে কোনো অতিরঞ্জকতা নাই, কোনো মিশেল নাই, মানে যেটা সে চোখে দেখেছে হুবহু পুলিশের কাছে বলে দিল। কিন্তু আদালতে কোনো অ্যাডভোকেট যখন মামলা করলো, কিছুটা পরিবর্তন যখন করলো, তখন ওই যে 161 ধারায় আগেই একেবারে পিওর 100% সত্য কথা বলে আসছে পুলিশের কাছে, এবং আদালতে এসে অ্যাডভোকেটের শিখিয়ে দেওয়া একটু বাড়তি কথা সেটা কি হিতে বিপরীত হয়ে যায়। বুঝতে পেরেছেন? তখন আমরা জি জেরার সময় বলি, ডিফেন্স লয়ার অপর পক্ষে, যে আপনি পুলিশের কাছে এই কথা বললেন, এখন অন্য কথা বলছেন, আপনার কথা তো বিশ্বাসযোগ্য না, আপনি তো মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, একটু সামান্য জোরে কথা বলি, তবে আমি সাধারণত সবার সাথে ভদ্র হয়ে কথা বলি, ছোট বাচ্চা হলেও আপনি করে কথা বলি। আমি আদালতে কাউকে তুমি বলে সম্বোধন করি না। ইভেন আমার যত স্টুডেন্ট আছে অনেকে বলে স্যার আমি তো অনেক ছোট, আমাকে তুমি বলবেন, আমি কাউকে তুমি বলি না। লক্ষ্য করেছেন কিনা? জি স্যার। প্রমাণ করা এবং তার চরিত্রের দুর্বলতা দেখানো। তার মানে যে ব্যক্তি মিথ্যা কথা বলে, সকল ধর্ম অনুসারে মিথ্যা বলা মহাপাপ, তাই না? জি। আপনি এই কথা বলতে পারেন, আপনি তো মিথ্যা বলছেন, মিথ্যা বলা কিন্তু মহাপাপ। এপারেও শান্তিতে থাকবেন না, ওপারেও কিন্তু শান্তিতে থাকবেন না। আচ্ছা। কিয়ামতের দিন ধরা পড়বেন কিন্তু। আর যদি মিথ্যা প্রমাণ করা হয় কিন্তু আপনাকে জেলে যেতে হবে। আপনি এইভাবে শাসাতে পারবেন, বিচারক মিষ্টি মিষ্টি করে হাসেন, এটা বলা যাবে, কিন্তু এটা কিন্তু অপরপক্ষের আইনজীবী বাধা দিতে পারবে না। আচ্ছা আচ্ছা। একটা প্রাসঙ্গিক কথা, কারণ সে যদি সত্য কথা বলে তার তো ভয় পাওয়ার কিছু নাই, আছে কি? না না না, সেটাই। সে তো ডরাবে না সত্য হলে। আর মিথ্যা হলে সে ডরাবে, ঘাবড়ে যাবে, তখন উগড়াই দিবে সত্য কথা, যে যারা আমাকে শিখাই দিছে বাদী। আচ্ছা। যা তার হাটে হাটে সাক্ষ্যের, নিয়ে যায়। হ্যাঁ, গ্রহণযোগ্যতাকে প্রভাবিত করে। তো এটা জেরার হচ্ছে আর্ট, আর্ট অফ ক্রস এক্সামিনেশন। ক্রস এক্সামিনেশনের উপরে আমি সিরিজ ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ। আমার নতুন আচ্ছা। নতুন ঘটনা আমি ফেসবুক লাইভে ছোট ছোট ভিডিও করব, আদালত থেকে বের হলাম কি ঘটনা ঘটলো, অনেকটা ব্লগ ভিডিওর মতন।
আচ্ছা। এটা অনেকের কাজে লাগবে, উপকার হবে। বিশ্লেষণ, বিশ্লেষণ করে কি করব, যেই যথার্থতা নামকরণের সার্থকতা দেব, তাই না? এই জি উক্তিটি সাক্ষীর অপরিহার্য ভূমিকার উপর জোর দেয়। মানে সাক্ষীর ভূমিকা কতটুকু অপরিহার্য, যেটা পরিহার করা যায় না। এটা পরিহার করা যায় না মানে এর উপর ভিত্তি করেই তো মামলার পরিণতি, তাই না? জি সাক্ষীর দেওয়া তথ্য ছাড়া আদালত বন্ধ থাকে, সরি অন্ধ থাকে। তার মানে সাক্ষীর তথ্য না দিলে আদালতের কাছে কোনো তথ্য যায় না, আদালত কিছু দেখতে পায় না, মানে ব্ল্যাঙ্ক। এভিডেন্স অ্যাক্ট সাক্ষীদের যোগ্যতা, তাদের পরীক্ষা পদ্ধতি এবং তাদের সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার মাধ্যমে ন্যায় বিচার প্রক্রিয়ায় সাক্ষীর কেন্দ্রীয় ভূমিকা প্রতিষ্ঠা করে। তার মানে একটা মামলা, সাক্ষীর ভূমিকাটাই কি প্রধান, সেন্ট্রাল জি রোল। ওকে। জি সাক্ষীর সাক্ষ্যই তথ্য উদ্ঘাটনের মূল হাতিয়ার। মানে একটু সাহিত্য সাহিত্য ভাব আছে না লেখার মধ্যে? আছে স্যার। কেন? একটু দিতে হবে, কারণ এর বেয়ার একটা তো কিছু নাই, বানাতে হবে, আর বানাতে গেলে একটু চলে আসবে এরকম। বুঝতে পেরেছেন? তারপরে লক্ষ্য জি করেছেন কিনা সেন্টেন্স গুলো কিন্তু খুবই ছোট, লং সেন্টেন্স আমি ইউজ করিনি। জি কিন্তু একই সাথে তার বিশ্বাসযোগ্যতাও যাচাই করা হয়, যা এই আইনের একটি গুরুত্বপূর্ণ দিক। এবার আমি লাস্টে কি করব, কনক্লুশন দিব। কনক্লুশন আমি কি বলবো? বিধায় ইংরেজি দার্শনিক ও আইনবিদ, তাহলে এই বক্তব্যটা যার তার না, জেরেমি বেনথাম যথার্থই বলেছেন, উইটনেস আর দ্য আইস অ্যান্ড ইয়ার্স অফ জাস্টিস। তাহলে এইটা কিন্তু ওই আইনের মাফিয়া, ডন, ইনাদের বক্তব্য না। ফেসবুক পোস্টে দেয় একটা কথা, বলে বলে আইনের মাফিয়া, ল ডক্টর, তাই না? জি 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 তো এটা কিন্তু বেনথাম সাহেবের বক্তব্য। এটা তিনি একজন ফিলোসোফার ছিলেন, প্লাস উনি আইনবিদ। আইনবিদ। এবং এই প্রশ্নটা আসার মতন প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এভিডেন্স অ্যাক্টের প্রাণ এই প্রশ্নটা। এই প্রশ্ন যিনি বুঝবেন তিনি ভালো ওকালতি করতে পারবেন। অ্যান অ্যাকমপ্লিস ইজ আনঅর্থী, আনঅর্থী মানে বিশ্বাসযোগ্য নয়, অফ ক্রেডিট, আনলেস হি ইজ corroborated in material particularities। এই বক্তব্যটি এভিডেন্স অ্যাক্টের বিধানের আলোকে ব্যাখ্যা করেন। খুব দাঁত ভাঙা ইংলিশ দিয়ে দিয়েছি, মানে একটু আজকে কি রস পাওয়া যাচ্ছে না, তাই না? অনেকের কাছে মনে হতে না পারে, কিন্তু না, তবু হচ্ছে স্যার। উত্তরের মধ্যে কিন্তু মজা আছে। আপনাকে বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসার ভালো পসিবিলিটি আছে। অ্যান অ্যাকমপ্লিস ইজ আনঅর্থী অফ ক্রেডিট, এই যে ইংরেজি, ইংরেজির বাংলা কি অর্থাৎ একজন দুষ্কর্মের সহযোগী বা অপরাধের সহযোগী ব্যক্তির সাক্ষ্য বিশ্বাসযোগ্য নয় যদি না তা অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হয়। মামলায় রহিমের কথা বলল, যে এই অপরাধের সাথে রহিমও জড়িত ছিল, কারণ রহিমের সাথে সে কি কি শত্রুতা আছে, তার মানে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার মতো। আমি তো ফেসেছি, রহিমকে নিয়েই ফাঁসবো, আমি ডুবেছি তোকে নিয়েই ডুববো, আমি মরেছি তোকে নিয়েই মরবো। এই হচ্ছে তার মোটিভ। বুঝতে পেরেছেন? জি জি এখন রহিম ঘটনার সময় দেশেই ছিল না, দেশের বাইরে ছিল। হ্যাঁ। এবং কোনোভাবে রহিম যে এই অপরাধী করিমের সাথে যোগাযোগ করেছিল, যে করিম রহিমকে ফাঁসানোর চেষ্টা করছে, মোবাইলে যোগাযোগ, হোয়াটসঅ্যাপে যোগাযোগ, কোনো ইলেকট্রনিক্স মিডিয়া, হ্যাঁ, বিভিন্ন চ্যাটিং বা অনেক গ্রুপ বা গোপনে বা ইমেলের মাধ্যমে কোনো যোগাযোগ খুঁজে পাওয়া যাচ্ছে না, তার মানে কোনো কানেকশন পাওয়া যাচ্ছে না। এবং সে তার প্লে অফ অ্যালিবি, যে আমি ঘটনার আগে পরে কোথায় ছিলাম, বিদেশে ছিলাম, সে প্রমাণ করে দিচ্ছে। তার পাসপোর্ট এবং ভিসাতেই কিন্তু প্রমাণ, তাই না? ইভেন তার জি জি যে যাতায়াতের যে মাধ্যম, সে টিকিট, ট্রেন টিকিট হতে পারে, ইন্টারন্যাশনাল ট্রেন টিকিট, তারপরে প্লেন টিকিট হতে পারে, আবার শিপও হতে পারে। দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্য 133। দুষ্কর্মের সহযোগী বা রাজসাক্ষী সহযোগী আসামির বিরুদ্ধে যোগ্য সাক্ষী হতে পারবে, নো প্রবলেম, সাক্ষী হতে সমস্যা নাই।
কিন্তু রাজসাক্ষীর সমর্থিত সাক্ষ্যের উপর নির্ভর করে আসামিকে দণ্ড প্রদান করা হলে শুধুমাত্র এই কারণে উক্ত দণ্ড আবার অবৈধ হবে না। যদি পরের যে পারিপার্শ্বিক সাক্ষীর সাথে মিলে যায়, বললো যে হ্যাঁ রহিম ছিল, এখন দেখা যাচ্ছে রহিমের ডিফেন্সের পক্ষে রহিমের কোনো স্ট্যান্ড নাই, রহিম যেটা বলছে রহিমের কথা মিথ্যা, তার মানে রহিম চালাকি করছে, বাঁচার চেষ্টা করছে, কিন্তু অ্যাকচুয়ালি রহিম অপরাধের সাথে জড়িত, এটা আদালত মনে করছে এবং সমর্থিত সাক্ষ্যর সাথে মিলে যায়। রহিমের সাথে করিমের ফোনে কথা হয়েছে, কল লিস্ট, কল লিস্ট, কল লিস্ট থাকে না ফোনের, জি জি, কল লিস্টে ফোনে, দেখা জি। যাচ্ছে যে ঘটনার আগে পরে রহিমের সাথে করিমের ফোনে কথা হচ্ছিল, রহিম করিম, ঠিক আছে, যেটা আমরা পড়ছিলাম যে সহযোগী আসামির সাক্ষী অন্য অন্য আসামিদের কি সাজা দেওয়ার জন্য যথেষ্ট কিনা, প্রাসঙ্গিক কেস ল, এটাও কিন্তু আমরা অলরেডি পড়লাম, হ্যাঁ, আগের প্রশ্নে। এগুলো পড়ার পরে আমরা কি বলবো যে কোনো মামলা প্রমাণের ক্ষেত্রে আদালত কোনো দুষ্কর্মের সহযোগীর সাক্ষ্যের গ্রহণযোগ্যতা বিবেচনায় এই নীতি মেনে চলবেন যে, ঠিক আছে, কি নীতি, যেটা প্রশ্নে এসেছে, অ্যান accomplice is unworthy of credit unless he is corroborated in material particular, অর্থাৎ একজন দুষ্কর্মে সহযোগী ব্যক্তির সাক্ষ্য বিশ্বাসযোগ্য নয় যদি না তা অন্যান্য সাক্ষ্য দ্বারা সমর্থিত হয়। দেখবেন আমার ব্যাখ্যামূলক যে প্রশ্নগুলো সেগুলো একটা বৃত্তের মতো কাজ করে, মানে যেখান থেকে শুরু হয় পরিধি, ঘুরতে 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 সেখানে সে আবার শেষ হয়, মানে যেই লাইন দিয়ে শুরু করলাম সেই লাইন দিয়ে শেষ। বুঝতে পেরেছেন? জি 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 স্যার। এটা আমার লেখার স্টাইল, অন্যদের যেমন হোক না কেন আমি এটা পছন্দ করি এবং এইগুলো ফলো করি আমি। এরপরে আপনার মক্কেল আপনাকে জানান যে, তার মানে প্রবলেমেটিক প্রশ্ন, তাই না? প্রবলেমেটিক প্রশ্ন মানে কি, একটা সিচুয়েশন দিয়ে দিবে, এটার আপনি প্রয়োগ করতে পারছেন কিনা, তার মানে গ্রন্থগত বিদ্যা সেটা আপনি বাস্তবে প্রয়োগ করতে পারছেন কিনা, এটাই টেস্ট করা মানে হয়। মানে একটা সমস্যা দিয়ে দিল, সেটা সমাধান করতে পারছি হ্যাঁ, কিনা আর কি। এটাকে যদি সমস্যা বলেন সমস্যা, যদি বলেন একটা তথ্য তথ্য, এটা যদি একটা সিচুয়েশন বলেন তো সিচুয়েশন, যাই হোক, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটাকে আপনি অ্যানালাইটিক্যালি ভাবতে পারছেন কিনা এবং প্রপার সলিউশন দিতে পারছেন কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তার মানে একজন ভালো আইনজীবী হওয়ার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করা খুব জরুরি, যেটা আমার ফাইনাল টাচ নোটে আমি এই নোটের থেকে অন্তত 3 গুণ করে দিয়েছি। পেনাল কোডে মেবি 70+, হ্যাঁ, পেনাল কোডে সম্ভবত, সমস্যামূলক। হ্যাঁ, সমস্যামূলক প্রশ্ন পেনাল কোডে আপনাদের এই নোটে আছে 29টা, আর ফাইনাল টাচ নোটে আছে 70+, সম্ভবত 72 কি 71টা, তাহলে কোথায় 29 আর কোথায় 71, চিন্তা করেছেন কতগুলো বৃদ্ধি ডবলের করেছে। বেশি স্যার। আর পেনাল কোড থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা যায়। তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তির দখল নিতে চান, মক্কেল এসে বলছে যে স্যার আমি এই কাজ করবো আমাকে হেল্প করেন, তার মানে অন্যায় কাজ, কাজে হেল্প, তাই না? জি বিধায় তিনি আপনাকে তার পক্ষে তার মামলা পরিচালনার অনুরোধ করেন, মানে তার পাপের অংশীদার হওয়ার জন্য। আপনি বিষয়টি স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানান। এখন আপনি এটা ক্ষেপে যে সভাপতি সেক্রেটারিকে জানাই দিয়েছেন, ওকে, আপনি কি এর দ্বারা কোনো আইন লঙ্ঘন করেছেন? পেশাগত কার্যক্রমের অংশ হিসাবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবীর স্বাধীনতা ও সীমাবদ্ধতা ব্যাখ্যাপূর্বক, এই প্রশ্নটা কিন্তু এতক্ষণ পড়ছি আপনার মনে হতে পারে এটা তো বার কাউন্সিলের ক্যাননসের প্রশ্ন হওয়ার মতন লাগছে, লাগছে না? জি জি জি, অনেকটা তো সেই রকমই স্যার, তার ওই মানে যে এই প্রশ্নটা, এথিক্সের। এই প্রশ্নটা কি ক্রস ওভার হয়েছে, ওই ওই আইনের সাথে এই আইনটাকে ক্রস করেছে, ওকে, জি জি লিঙ্ক আপ হয়েছে। এভিডেন্স অ্যাক্ট এর আলোকে উত্তর দেন। এটা চমৎকার প্রশ্ন না, দুইটা আইনকে মিক্সড করে দিয়েছি। জি তাহলে স্যার। এখানে 126 ধারা চলে আসে। আমরা ক্যাননসে পড়েছি মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে, তাই না? জি এখানেও 126 ধারাই তাই বলে। তাহলে এভিডেন্স অ্যাক্টের 126 ধারা বিধান মতে আইনজীবী ও মক্কেলের পেশা, মক্কেলের মধ্যে পেশা সম্পর্কিত যোগাযোগের ফলে, কথাবার্তার ফলে, আলোচনার ফলে প্রাপ্ত গোপন তথ্যের বিষয়ে মক্কেলের অনুমতি ব্যতীত সাক্ষ্য বা বিবৃতি প্রদান করা যাবে না। খুবই স্ট্রিক্ট একটা বিধান। তবে শর্ত থাকে যে বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে যোগাযোগ এবং আইনজীবী হিসেবে প্রযুক্তি নিযুক্তির পর, মানে আমি
তার অ্যাডভোকেট হয়ে গেলাম, মামলা আমাকে দিল, মামলা ফাইলিং করলাম। মক্কেল অপরাধ বা প্রতারণা করলে তার তথ্য, গোপন তথ্য সাক্ষ্য প্রদানকালে প্রকাশ করা যাবে। তার মানে সে প্রথমে এসে যদি বলে যে আমি এই কাজ করব, মানে আমাকে ইউজ করার চেষ্টা করছে তার অন্যায়েরটা, কাজটা কি করার, সফল হওয়ার জন্য, তাই না? তাহলে জি। নিশ্চয়ই আমি এই ধরনের মামলা নিব না। এক, তাহলে এই ধরনের যেহেতু মামলা আমি নিব না, এটা প্রকাশ করে দিলে কি হবে? যেই মানুষটার বিরুদ্ধে সে মামলা করতে যাচ্ছে সেই মানুষটার উপকার হলো না? হ্যাঁ, তাহলে তা ঠিক কমন স্যার। সেন্স এবং বিবেক বিবেক বোধ থেকে কি বলে এটা প্রকাশ করে দেওয়া উচিত, তাই না? জি জি। এটা যদি প্রকাশ না করি তাহলে আবার কি হবো, ষড়যন্ত্রের সহযোগী হয়ে যাব না? পেনাল কোডে হ্যাঁ হ্যাঁ, আইনজীবীর একটা নামে ঠিক মামলা হয়ে বলছেন। যেতে পারে, যে আইনজীবীর কাছে এসে পরামর্শ করলো, পরামর্শ করার পর মামলা করতে গেল, কিন্তু আইনজীবী সেটা প্রকাশ করলো না। আপনি যদি কোনো গোপন ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারেন এবং এই ষড়যন্ত্রের অংশীদার হন, অন্যায় না করেও তো আপনি কি অপরাধমূলক ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত হবেন, হবেন না? পেনাল কোড জি ইনচয়েড ক্রাইম, অসম্পূর্ণ অপরাধ। জাস্ট ষড়যন্ত্র সম্পর্কে জেনে সেটা তথ্য প্রকাশ না করলেই এই অপরাধে দোষী সাব্যস্ত হবে। ব্যাখ্যা হচ্ছে আইনজীবী হিসেবে নিযুক্তি অবসরের পরও, আচ্ছা এটা একটা বিষয় গেল। আমি মক্কেল, তার মামলা নিলাম না কিন্তু গোপন রাখলাম, এটা করা যাবে না। কারণ অন্যায় কাজ করতে যাচ্ছে, এটা বাধা সৃষ্টি, মানে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনই সমান অপরাধ। আবার জি ধর্মেও তো জি আছে যে আপনি অন্যায় করতে জি। দেখলে আপনি কি করবেন, বাধা দেওয়ার বাধা দিতে চেষ্টা পারি। করবেন। যদি সম্ভব হয় হাত দিয়ে বাধা দিবেন সশরীরে, যদি সম্ভব না হয় মুখ দিয়ে জাস্ট নিষেধ করবেন, তাও যদি সম্ভব না হয় দূর থেকে সেটাকে ঘৃণা করে চলে যাবেন। অন্তত ঘৃণা করে চলবে। তাই না? স্পষ্ট মনে আছে না কথা? জি স্যার, জি। তো এটা যদি আপনি মানেন তাহলে এটা তো আপনাকে প্রকাশ করতে হবে, কারণ এটা সমাজের জন্য ক্ষতিকর, জনগণ বা সমাজের বা দেশের উপকার হবে। তাহলে তাহলে 126 ধারা সেটাও আপনাকে পারমিট করে। এটা হচ্ছে শর্ত বা ব্যতিক্রম। আবার কি আপনি প্রথমে বুঝতে পারলেন না যে মক্কেল ঝানুমাল, মক্কেল আপনাকে কনভিন্সড করে নিয়েছে, হ্যাঁ, আপনি বুঝতে পারেননি মক্কেলের চালাকি। পরে মামলা নেওয়ার পরে পরে বুঝতে পারলেন না, মক্কেল তো আমাকে বোকা বানিয়েছে, ভুল তথ্য দিয়ে মামলা করেছে। পরে সাক্ষী দিতে গিয়ে অপরপক্ষের তথ্য এবং ডকুমেন্ট ভালোভাবে বোঝার পরে জানা যাচ্ছে যে না, মক্কেল কি অ্যাডভোকেটকে বোকা বানিয়েছে এবং তার অন্যায়ের সহযোগী করে ফেলেছে, পাপের শেয়ারদার করে ফেলেছে, তাই না? তাহলে ওই সময় কি করা জি যাবে? জি। মামলা ছেড়ে দিতে হবে। এমন সাক্ষ্য প্রদান করা যাবে না, অর্থাৎ সাবেক মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে। আর সাবেক মক্কেলের গোপনীয়তা বলতে এই যে ব্যাখ্যাতে যেটা বলা হচ্ছে যে আমি চলমান মামলায় তো গোপন, যেটা ভালো মক্কেল, খারাপ মক্কেলের কথা বলছি না, ভালো মক্কেল যিনি, তিনি বর্তমান মক্কেল হোক আর আমার সাবেক মক্কেল হোক, উভয়ই এর তথ্য গোপন রাখতে হবে, তাই না? কারণ ভালো মক্কেল যিনি, তার মামলা চলাকালীন যদি আমি গোপন রাখি, তাহলে ভালো, মামলা চলার পরে যদি আমি ছেড়ে দিই ভবিষ্যতে আর তার মাধ্যমে মামলা পাবো না, বা এর একটা ব্যাড ইফেক্ট আসবে, হ্যাঁ, রিফ্লেকশন খারাপ হয়ে যাবে। তাহলে আলোচ্য ঘটনায় তার মানে, বলেন। তার মানে এখানে যে ভালো মক্কেলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া যাবে না, আমৃত্যুই তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া যাবে না, এই আর কি। ডেফিনেটলি, কারণ জি সে জি যে একজন ব্যক্তি তার বিরুদ্ধে যদি সাক্ষ্য দেন, তার সন্তানেরা, তার পরিবার ক্ষতিগ্রস্ত হবে না ভবিষ্যতে? জি 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 জি। আবার এটা ধর্ম মতে কি বলে, গীবত, গীবত না? হ্যাঁ, মুনাফিকি এবং গীবত দুইটাই। হ্যাঁ, আলোচ্য ঘটনায় এমন অনেকে বলে যে স্যার এটা কাউকে বলবেন না, গোপন রাখবেন, কথা দিলাম, মানে ওয়াদা করলাম, ওয়াদা বরখেলাপ করলে তো জি মুনাফিক, তাই না? জি 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 স্যার। তাহলে আলোচ্য ঘটনার আমার মক্কেল আমাকে জানান যে তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তির দখল নিতে চান, বিধায় তিনি আমাকে তার পক্ষে মামলা পরিচালনা করে অনুরোধ করেন। আমি বিষয়টি স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানিয়েছি। আমি কেন বলছি? প্রশ্নে প্রথমে বলেছিল আপনার, তাই না? জি তাই এখানে উত্তরে আমি, যেহেতু বেআইনি উদ্দেশ্য সাধনের চেষ্টা হিসেবে মক্কেলটি আমার সাথে উক্ত জাল দলিল ও তা ব্যবহার করে কোনো সম্পত্তি দখল নিতে চান, সেহেতু আমি তা প্রকাশের মাধ্যমে কোনো আইন লঙ্ঘন করিনি। হ্যাঁ, এটা আমার দাবি করছি এবং সেটা ব্যাখ্যাও দিয়ে দিচ্ছে 126-এ আমাকে পারমিট করে এটা প্রকাশ করতে, তাই না?
তাহলে পেশাগত কার্যক্রমের অংশ হিসেবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবী হিসাবে আমার এই ক্ষেত্রে স্বাধীনতা আছে, অর্থাৎ সম্ভাব্য আইন, সম্ভাব্য অপরাধ সংগঠন প্রতিরোধে। তার মানে এটা প্রকাশ করলে একটা অপরাধ তো আপনি থামাতে পারলেন না, এটা তো পুণ্যের কাজ করলেন, তাই না? জি এমন তথ্য প্রকাশে কোনো বাধা নেই, 126 ধারাই কিন্তু এটা পারমিশন দেয়। তাই এটা কিন্তু প্রশ্নটা কি ক্যাননসের না, এটা সাক্ষ্য আইনের। এই প্রশ্নটা কিন্তু আবার ক্যাননসেও করা যাবে, সেম প্রশ্ন, জাস্ট আইনের নাম যদি আমি ক্যাননসের কোন বিধান লঙ্ঘন করলেন বা পেশাগত অসদাচরণ করেছে কিনা ব্যাখ্যা করুন, ঠিক আছে? জি। আচ্ছা, আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। আজকের ক্লাসটি শেষ করার যে কন্টেস্ট মানে সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, যে এখন কিসের খেলা চলছে, আর্জেন্টিনা খেলা চলছে তাই না? তো একটু খেলাটা খেলা কি দেখবো। শুরু হয়ে গেছে স্যার? খেলা 11টা থেকে চলছে, লোভ সামলাতে পারছি না, খেলাটা দেখি। কালকে আপনাদের এই স্যার সাক্ষ্য আইনের খেলাটা একটু ক্লাসটা, সোর্সটা বলবেন স্যার? সরি, মানে খেলাটা ভালো কোথায় দেখা যায় একটু সোর্সটা বলবেন? ইউটিউবে তো লাইভ টাইভে তো ভালো পাওয়া যায় না স্যার। আপনি যে কোনো টেলিভিশনে তো দেখতে পাবেন। টেলিভিশনে আপনি একটু আপনি সমস্যা। টি টি স্পোর্টস এর লাইভে দেখতে পাবেন, ইউটিউব লাইভ টি স্পোর্টস, ঠিক ঠিক আছে আছে? স্যার, ওই হাইলাইটস দেখে দেখে কাটাই স্যার। আচ্ছা, তো একটু খেলাটা দেখেন, একটু ব্রেন ফ্রেশ করেন, অনেক চাপ দিলাম। সাক্ষ্যয়নের না না ঠিক আছে স্যার। সাক্ষ্যয়নের পরীক্ষাটা সম্ভবত শুক্রবারে নিব, এবং বাকি দুইটা টপিক আমি আগামীকালকে ক্লাস নিব, ঠিক আছে? তো যা খেলা দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার, একটু আচ্ছা, দেখি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।